আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে রিডিং স্কিলসের আমরা গতদিন দুই একটা মডেল থেকে কোশ্চেন আনসারগুলো কীভাবে করতে হয় সেটা দেখছিলাম। তো আমরা পরবর্তীতে আমি দিয়েছি মডেল 2, 7 এবং 9, এগুলোকে একটু প্র্যাকটিস করেছো বাসাতে, দেখছো? হ্যাঁ, তো যেভাবে বলেছিলাম ওইভাবে কি হচ্ছে? স্যার জি স্যার হইছে। মডেল 7 নাম্বার একটু মানে প্রশ্ন আছে। আচ্ছা, মডেল 2 এ কারো সমস্যা আছে? মডেল 2-তে জি স্যার 2 আর 7 এর কয়েকটা কোশ্চেন মিলাতে পারতেছিলাম না, 9টা একটু ইজি আছে। মেলাতে পারছো না? দেখি কি মেলাতে পারছো না। মডেল 2, আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে হু ইজ আ লিডার। হু ইজ আ লিডার, তাহলে এখানে কি বলবো? লিডার কে? লিডার বলতে আমরা কাকে বুঝবো বলো তো? কোথায় আছে এটা? আ লিডার ইজ টু বি এন্ডোড উইথ মাল্টিফেরিয়াস কোয়ালিটিস অ্যান্ড হিজ অর হার লিডারশিপস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ হিজ অর হার অ্যাবিলিটি টু গেট আদার্স টু ফলো হিম হার উইলিংলি, তাই তো? তাহলে লিডার হচ্ছেন এমন একজন ব্যক্তি যার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, তাই তো? এবং লিডারশিপ হচ্ছে সেই ব্যক্তির এমন ধরনের অ্যাবিলিটি যার জন্য অন্যেরা তাকে ফলো করবে, তাই তো? যার জন্য অন্যেরা তাকে ফলো করবে। তাহলে একজন লিডার হয় কখন বলো তো? একজন লিডার কখন হয়? যখন অন্যেরা তাকে কি করে বলো? সে অন্যকে ফলো করে না অন্যেরা তাকে ফলো করে? অন্যরা তাকে স্বইচ্ছায় অনুসরণ হ্যাঁ, এই করে। যে উইলিংলি ফলো করে। তাই বলছে কি যে লিডারশিপ হচ্ছে এমন একটা অ্যাবিলিটি যার জন্য অন্যেরা তাকে ফলো করে স্বইচ্ছায়, উইলিংলি। তাহলে লিডার হচ্ছে সেই ব্যক্তি, তাই তো, যাকে অন্যেরা কি করে? যাকে অন্যেরা কি করে? ফলো করে। তাহলে এটা উত্তরটা এরকমই দিতে হবে, তাই না? যে তাহলে সেই হচ্ছে লিডার। তাহলে বলবো কি লিডার ইজ আ পার্সন। দেখো এই যেখানে সেটা বলেছে, হ্যাঁ, আর লিডার ইজ আ পার্সন হু পজেসেস ডাইভার্স কোয়ালিটিস, যার অনেক ধরনের কোয়ালিটি আছে। মাল্টিফেরিয়াস কোয়ালিটি মানে হচ্ছে ডাইভার্স কোয়ালিটিস, তাই না? এন্ডোডুই তার এখানে দেওয়া আছে পজেসেস, একটু ওয়ার্ডিংয়ে চেঞ্জ হয়েছে। এবং পিপল ফলো হিম অর হার উইলিংলি, এই তো উত্তরটা। খুবই সিম্পলভাবে উত্তরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এরপর বলছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ ট্রু লিডার। একজন সত্যিকারের লিডারের কোয়ালিটিগুলো কী কী? এভরি অর্গানাইজেশন সাস অ্যাজ পলিটিক্যাল, সোশ্যাল ইত্যাদি অ্যাট এভরি লেভেল হু পজেসেস দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স সাস অ্যাজ, এই যে তাহলে বলছে লিডারের প্রয়োজন, তাই তো, প্রত্যেকটা লেভেলে। এবং তারা কি করে? বিভিন্ন ধরনের কিছু বৈশিষ্ট্য তারা পজেস করে, যেগুলো হচ্ছে ভিজন, ইন্টিগ্রিটি, ডেডিকেশন, ম্যাগনানিমিটি, হিউম্যানিটি। এইগুলো হচ্ছে কি তার কোয়ালিটি। তাহলে আমি উত্তরে কি লিখবো এই জায়গাতে? বলছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ ট্রু লিডার। তাহলে উত্তরগুলো হবে কোনগুলো? এখান থেকে শুরু করে একদম এটসেট্রা পর্যন্ত। তাহলে দিব কি ভিজন, ইন্টিগ্রিটি ইত্যাদি হিউম্যান এটসেট্রা আর দ্য কোয়ালিটিস অফ আ ট্রু লিডার। সিম্পল হিসাব। এবার হচ্ছে হোয়াট ইজ ভিজন। ভিজন কি? এখানে ভিজন সম্পর্কে কিছু বলা হয়েছে। বলছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়ালিটি অফ আ লিডার দ্যাট হি অর শি মাস্ট হ্যাভ আ ক্লিয়ার ভিজন। তাহলে ক্লিয়ার ভিজন থাকতে হবে। তাহলে ক্লিয়ার ভিজন মানে কি পরে বলা হয়েছে, হি অর শি মাস্ট হ্যাভ আ ভিভিড পিকচার অফ হোয়ার টু গো, হোয়াট টু ডু, হোয়েন টু ডু, হাউ টু ডু এবং হাউ টু অ্যাচিভ ইট, তাই তো? তাহলে একজন লিডারের ভিতরে একটা পরিষ্কার ছবি থাকবে, তাই তো? তার ভিতরে একটা পরিষ্কার ধারণা থাকবে যে তিনি কোথায় যাবেন, কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন এবং শেষ পর্যন্ত লক্ষ্যটা কিভাবে অর্জন করবেন, এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটাকেই হচ্ছে ক্লিয়ার ভিজন বলা হয়, মানে ভিজন বলা হয়। তাহলে ভিজন বলতে কি বুঝবো? যে ভিজন ইজ আ ভিভিড পিকচার, তাই না?
তাহলে হচ্ছে আ ভিভিড পিকচার, তাহলে ভিজন ইজ আ ভিভিড পিকচার। এবার এখান থেকে শুরু করে এগুলো আমরা দিব, তাহলে এটাই হচ্ছে ভিজন, এটাই তো নাকি? জি ঠিক আছে, স্যার। এবার বলছে হোয়াট ইজ শেয়ারিং অফ ভিজন, ভিজন শেয়ার করা মানেটা কি? ভিজন শেয়ার করা বলতে কি বোঝায়? বলছে বাট মিয়ারলি হ্যাভিং আ ভিজন ইজ নট সাফিসিয়েন্ট, শুধু ভিজন থাকলেই হবে না, সাফিসিয়েন্ট হবে না শুধু থাকাটাই। লিডার্স মাস্ট অলসো শেয়ার ভিজন অ্যান্ড অ্যাক্ট আপন ইট, লিডারদের শুধু ভিজন থাকলে হবে না, বরং এটা শেয়ার করতে হবে এবং সেটার উপরে ভিত্তি করেই কাজ করতে হবে। A good leader must be able to communicate clearly and passionately because passion is contagious. তার মানে এখানে বলা হচ্ছে যে শেয়ারিং অফ ভিজন বলতে বোঝাচ্ছে কি, শেয়ারিং অফ ভিজন মানে হচ্ছে অন্যের সাথে এই যে তার যে ক্লিয়ার পিকচার বা ভিজন, এইটাকে কি করতে হবে, কমিউনিকেট করতে পারতে হবে, তাই না? তার মানে আমি একটা, মনে করো আমি 10 জনকে নিয়ে একটা কাজ করব, আমি একটা কোম্পানি দিয়েছি অনলাইন মনে করো, হ্যাঁ, বা এই যে মনে করো আমি তোমাদের নিয়ে যে পড়াচ্ছি, তাই না? আমার কি একটা ভিজন আছে না যে আমি কিভাবে তোমাদেরকে এই 5-6 মাসে শেষ করাবো, বলো কি পড়াবো আর কি পড়াবো না, এটা কি আমার মাথায় ঠিক আছে না? হ্যাঁ, এখন আমি যদি মনে করো যে এগুলো ঠিক না করে আবল তাবলভাবে পড়াতে থাকি, আমি কি টাইমলি সব শেষ করতে পারবো? আমি কিন্তু টাইমলি শেষ করতে, অতএব প্রথম যে ব্যাচটা পড়তেছে তাদেরকে যেভাবে পড়ানো হয়েছে নিশ্চয়ই ওই ধাঁচে তোমাদেরকে পড়াতে গেলে আমার টাইম মেকআপ হবে না। অতএব দেখা যাচ্ছে কিছু জিনিস আছে যেগুলো ওখানে হয়তো একদিন ধরে আলোচনা করেছি, সেখানে 2 দিনের আলোচনা আমাকে একদিনে শেষ করতে হবে, এরকম একটা বিষয় আমাকে নিয়ে কিন্তু কাজ, মানে তোমাদেরকে ওই রকম করে পড়ানো সুযোগ নেই। তাহলে আমাকে একটা ভিজন তৈরি করে নিতে হয়েছে যে আমি এইভাবে গিয়ে এই পড়াবো। যেমন তোমাদের ট্রান্সলেশনটা ওদেরকে কিন্তু অনেক দিন পরে পড়িয়েছিলাম, তোমাদের একবারে শেষ করতে করতে যাব, মানে যে এ পার্ট শেষ করব তো এ পার্ট নিয়ে পরীক্ষার আগে শুধু রিভিশন ছাড়া আর কোনো কথা হবে না। এইভাবে করে পুরো রিডিং স্কিলস আগে শেষ করব, তারপর রাইটিং স্কিলস শেষ করব, এইভাবে করে একটা একটা সাবজেক্ট আমরা শেষ করতে করতে যাব। কিন্তু ওদের ব্যাপারে কি ছিল, বিভিন্ন পেপারে আমরা অল্প অল্প করে শেষ করেছি চক্রাকারে, যে 2টা 5টা 10টা কবিতা পড়েছি, তারপর আবার প্রোজ পড়েছি 3টা, আবার ঘুরে এসেছে, আবার রিডিং স্কিলস, আবার রাইটিং স্কিলস, এভাবে করে পড়েছি। কিন্তু এখানে আমার কি করতে হবে, যে কমপক্ষে আমার 4-5 মাস সময় আছে, মানে প্রত্যেক মাসে আমাকে একটা করে পেপার শেষ করতে হবে, যাতে রিভিশন করার জন্য আমি 2 মাস হাতে পাই, ঠিক আছে, 2-1 মাস যাতে হাতে পাই। তো এইভাবে করে তাহলে আমি যে ভিজনটা নিয়েছি সেটা আবার আমি কি করছি, তোমাদেরকে ওইভাবেই কিন্তু আমি বোঝাতে যাচ্ছি। হ্যাঁ, আমি এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি, কয়েকদিনের মধ্যে তোমরা বুঝে যাবা যে আমি আসলে কীভাবে তোমাদেরকে পড়াই। তাহলে কমিউনিকেট করতে, তাহলে শেয়ারিং মানে হচ্ছে কি, কমিউনিকেট করতে পারা, তাই না? দেখো ভিজনটাকে অন্যের সাথে বুঝিয়ে দিতে পারা। তো দেখো এখানে কি বলছে, দেখো ভিজন ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, ইট মিনস ভিভিড পিকচার হতে গেল। শেয়ারিং অফ ভিজন মানে হচ্ছে কি, কমিউনিকেশন অফ ভিজনস উইথ ফলোয়ার্স অ্যান্ড মেকিং দেম ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ ইজ, অ্যাক্ট আপন ইট মানে কি, একসাথে কাজ করা, তাই না? অ্যাক্ট আপন ইট, এই অ্যাক্ট আপন ইট মানে, এবং বলছে কি যে গুড, এইটুকুই মেনলি। তাহলে হচ্ছে কি, এখানে হয়তো সরাসরি কথাটা বলা নেই, কিন্তু আমাকে ওই জিনিসটা কিন্তু এই 2টা সেন্টেন্স থেকে কিন্তু মিনিট নিতে হচ্ছে, যে লিডার মাস্ট শেয়ার ভিজন অ্যান্ড অ্যাক্ট আপন ইট। শুধু শেয়ার করলেই হবে না, শুধু কমিউনিকেট করলে হবে না, ওটার অনুসারে আবার কাজও করতে হবে। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো এটা। তাহলে শেয়ারিং অফ ভিজন মিনস দ্য কমিউনিকেশন, হ্যাঁ, দ্য কমিউনিকেশন অফ ভিজনস, এরকম আর কি বিষয়টা, ক্লিয়ারলি অ্যান্ড প্যাশনেটলি অ্যান্ড অ্যাক্ট আপন ইট, এবং সেই অনুসারে কাজ করতে পারা। মানে তোমাকে কোশ্চেন আনসারগুলোকে শুধু কপি পেস্ট করলে হবে না, তাই তো সরাসরি কিন্তু এখানে দেওয়া নেই যে তুমি সরাসরি ওইটুকু দিলে উত্তর হয়ে যাবে। যদি সরাসরি তোলো তাহলে স্যাররা বুঝবে যে তুমি রিডিং স্কিলসও ভালো না, রাইটিং স্কিলসও ভালো না, অতএব গড় একটা মার্ক কিন্তু তুমি পেয়ে যাবা, বুঝতে পেরেছ? গড় মার্ক পেয়ে যাবা, ভালো হবে না উত্তরটা, কিন্তু তোমাকে নিজের মতো করে একটু সাজিয়ে লেখার চেষ্টা করতে হবে। তো এই জন্য আমরা কিছু সেন্টেন্স প্যাটার্ন শিখবো আজ থেকে, সেন্টেন্স স্ট্রাকচার, ট্রান্সলেশন, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ফ্রেজ মেকিং, এগুলো আমাদের একটু শিখতে হবে, কারণ এগুলো দরকার আছে, তা না হলে দেখা যাচ্ছে আমার লেখাটা ফাস্ট হবে না। আচ্ছা, তাহলে এটা নিশ্চয় বুঝতে পেরেছো নাকি? এবার বলছে কি, হাউ ডাজ আ লিডার ম্যাটেরিয়ালাইজ হিজ ভিজন। ম্যাটেরিয়ালাইজ মানে কি বলো তো? ম্যাটেরিয়ালাইজ মানে কি বলতে পারবা কেউ? এখানে বলা হচ্ছে যে বাস্তবে সেটা রূপ দেওয়া, মানে দেখা যাবে এরকম যে তার ভিশনটা বাস্তবের রূপ পেয়েছে এরকম। আচ্ছা, বাস্তবায়ন করা, তাই তো? ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে বাস্তবায়ন করা। দেখো তোমার, আচ্ছা তারা একজন যুক্ত হতে পারছে না, সে গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার পর আমরা আরো 2-3 দিন ক্লাস করে ফেললাম, এখন অনেকে যুক্তই হয়নি।
তোমাদের নিয়ে পারা খুব মুশকিল। একদম একাগ্র না তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়ালাইজ মানে বাস্তবায়ন করা। দেখি তিনি কীভাবে বাস্তবায়ন করবেন। বলছে আ গুড লিডার মাস্ট হ্যাভ দ্য ডিসিপ্লিন টু ওয়ার্ক টুয়ার্ড হিজ অর হার ভিজন সিঙ্গেল মাইন্ডেডলি অ্যাজ ওয়েল অ্যাজ টু ডিরেক্ট হিজ অর হার অ্যাকশন দ্য অ্যাকশনস অফ টিম টুয়ার্ড দ্য গোল। তার মানে এখানে বলতে যাচ্ছে কি, একজন লিডার অবশ্যই একসাথে, তাই তো, তার লক্ষ্য ভিত্তিক কাজ করার জন্য ডিসিপ্লিন থাকতে হবে। মাস্ট হ্যাভ দ্য ডিসিপ্লিন টু ওয়ার্ক টুয়ার্ড হিজ অর হার ভিজন সিঙ্গেল মাইন্ডেডলি, মানে কি একা একা আগে কাজ করতে পারতে হবে। মানে তুমি যদি নিজেই ডিসিপ্লিন না হও তাহলে তোমার ফলোয়াররা কি ডিসিপ্লিন হবে? বলো তো, বলো। আমি যদি নিজেই তোমাদেরকে ডিসিপ্লিন ওয়েতে না পড়াই তাহলে তোমরা কি নিজেরা ডিসিপ্লিন ওয়ে পড়াশোনা করতে পারবা? জি না। আবার যদি আমি শুধু একা একা কাজ করে যাই, তোমাদেরকে দিয়ে যদি কাজ না করাই, যদি আমি তোমাদেরকে ডিরেক্ট না করি, বলছে টু ডিরেক্ট মানে নিজে তো ডিসিপ্লিন ওয়েতে কাজ করতেই হবে সিঙ্গেল মাইন্ডেডলি, একই সাথে অ্যাজ ওয়েল অ্যাজ টু ডিরেক্ট হিজ অর হার অ্যাকশন অ্যান্ড দ্য অ্যাকশনস অফ দ্য টিম টুয়ার্ড দ্য গোল, এবং অবশ্যই তার যারা টিম মেম্বার রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু কাজ করাতে হবে ওই তার লক্ষ্যের দিকে। তাহলে কি হতো, একসাথে নিজেও কাজ করতে হবে, সাথে সাথে যারা তোমার টিম লিডার মানে টিম মেম্বার থাকবে তাদেরকে দিয়েও কিন্তু ওই তোমার যে লক্ষ্য রয়েছে সেদিকে যাওয়ার জন্যই কাজ করাতে হবে। অ্যাকশন ইজ দ্য মার্ক অফ আ গুড লিডার। অতএব লিডার মানে শুয়ে বসে থাকবা তা হবে না। লিডারের সবচেয়ে গুণাবলী হলো নিজে অ্যাক্টিভ হওয়া এবং সেই হিসাবে কাজ করা। আর লিডার ডাজ নট সাফার অ্যানালাইসিস প্যারালাইসিস। হ্যাঁ, শুধু লিডার এরকমটা মনে কর না, যদি কোনো মেম্বার কোনো কিছু অ্যানালাইসিস করতে বলে লিডারকে, মেম্বার যদি লিডারকে বলে আমি বুঝলাম না, আপনি একটু বুঝিয়ে দেন, তাহলে লিডার যদি এখন ওটা বোঝাতে না চায়, সে যদি মনে করে আমি লিডার, আমি কেন কাজ করব, আমি কেন এত কথা বলবো, তোমরাই করবা, তাহলে কিন্তু হবে না। বরং একজন সত্যিকারের লিডার এরকম বোধ তো আনেই না, বরং কি করে, ইজ অলওয়েজ ডুইং সামথিং ইন পারসুট অফ দ্য ভিজন, বরং সেও নিজেও কিছু না কিছু করছে তার লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য, একই সাথে ইন্সপায়ারিং আদার্স টু ডু দ্য সেম, এবং একই সাথে অন্যকেও সেই কাজ করার জন্য কি করছে, ইন্সপায়ার করতেছে। অতএব লিডার নিজেও কাজ করবে এবং তার মেম্বারদেরকেও কাজ করানোর জন্য উৎসাহিত করবে, মানে তাদেরকে দিয়ে কাজ করাই নিবে। অর্থাৎ এটা বলতে বলছে দ্যাট মিনস আ গুড লিডার অলওয়েজ পারসুট ভিজন অ্যান্ড কোঅপারেটস উইথ দ্য ফলোয়ার্স ইন অর্ডার টু ম্যাটেরিয়ালাইজ হিজ অর হার ভিজন উইথ দ্য হেল্প অফ ফলোয়ার্স। তাহলে উত্তরটা কোথায় পাবো? এইগুলোতে আসে উত্তর, নাকি এই শেষের লাইনে উত্তর আছে? হ্যাঁ, তাহলে কিভাবে পারে বলছে, দেখো এখানে উত্তরটা কি হচ্ছে যে a leader materializes his vision, তাই তো, কিভাবে ম্যাটেরিয়ালাইজ করে, ভিজন উইথ দ্য হেল্প অফ ফলোয়ার্স, নাকি? হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি যে আ লিডার ম্যাটেরিয়ালাইজেস হিজ ভিজন উইথ দ্য হেল্প অফ ফলোয়ার্স। এটুকু দিতে পারো, আবার পুরোটা এখানে দিতে হবে, যেহেতু আমাকে একদম লাইন বাই লাইন তুললে হবে না, কোশ্চেনের সাথে মিলিয়ে উত্তরটা করতে হবে যে আ গুড লিডার বা আ লিডার অলওয়েজ পারসুট হিজ ভিজন অ্যান্ড কোঅপারেট উইথ দ্য ফলোয়ার্স, তাই তো, ইন অর্ডার টু ম্যাটেরিয়ালাইজ হিজ অর হার ভিজন উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়ার্স। তাহলে দ্যাট মিনস এই শব্দটাকে আনা যাবে না, তুমি এখান থেকেই দিতে পারো। এখানে অবশ্য গুড লিডার বলা নেই, তাহলে তুমি এখানে গুডটা বাদ দিয়ে দিবা, দিয়ে এখানে যে লিডার আছে সেই লিডারটা দিবা। অথবা তুমি নিজের মতো করে সাজিয়ে বলতে পারো যে আ লিডার ম্যাটেরিয়ালাইজেস হিজ ভিজন বাই পারসুইং ইট অ্যান্ড কোঅপারেটিং উইথ দ্য ফলোয়ার্স, এভাবে বলতে পারো। বাই পারসুইং, কারণ তুমি যেহেতু ভার্ব করে ফেলেছো ম্যাটেরিয়ালাইজেস, আর এখানে তোমার পারসুট হচ্ছে ভার্ব, তাহলে তুমি এই পারসুট শব্দটা যদি বাদ দিয়ে ফেলবা তোমার কোশ্চেনের সাথে আসার জন্য, তাই কি দিবা যে আ লিডার ম্যাটেরিয়ালাইজেস হিজ ভিজন বাই পারসুইং, তাই তো, পারসুইং ইট অ্যান্ড কোঅপারেটিং উইথ দ্য ফলোয়ার্স। এইভাবেও কিন্তু আমরা উত্তরটাকে নিতে পারি। ঠিক আছে, এখানে কি বলছে,
দেখো, আ গুড লিডার পারসুট হিজ ভিজন অ্যান্ড কোঅপারেট উইথ দ্য ফলোয়ার্স টু ম্যাটেরিয়ালাইজ হিজ, ওই যে সংক্ষেপে বিষয়টা নিজের মতো করে দিয়ে দিয়েছে। তবে গুডটা না দেয় ভালো, কারণ এখানে এখানে কি গুড লিডারের কথা বলা হয়েছে নাকি যে কোনো লিডারের কথা বলা হয়েছে? যে কোনো লিডার। হ্যাঁ, অতএব আমরা গুড শব্দটাকে এড়িয়ে যাব, ঠিক আছে তো? কারণ লিডার মানেই লিডার, তাই তো? তার ভিতরে এই কোয়ালিটিগুলো আছে, অতএব এখানে গুড ব্যাড বলে কথা না। লিডার সেই যার ভিতরে এই কোয়ালিটিগুলো আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের উত্তর। কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখন সমস্যাটা কোথায় ছিল কার? সে কি বুঝতে পেরেছো কোন প্রশ্নের সমস্যা ছিল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু প্যাসেজগুলো ধীরে সুস্থে পড়তে হবে, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট হিসাব, এখানে তেমন জটিলতা কিছু নেই। আচ্ছা, এটা কত নম্বর ছিল? 2 নম্বর। 2 নম্বর পর কোনটা আছে? 7 নম্বর। 7 নম্বর। হ্যাঁ, এখন তোমাদের বড় সমস্যাটা হবে কি ফ্রি হ্যান্ড রাইটিং করা, নয় তো? নিজের মতো করে লিখতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ তোমাদের মধ্যে লেখার সেই অ্যাবিলিটিটা কম। কারণটা কি? নিজেরা লেখো না, প্র্যাকটিস করো না, এই জন্য এই প্রবলেমগুলো থেকেই যায়। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা 7 নম্বরে আসি। 7-এ সমস্যা আছে? জি স্যার। আচ্ছা, তো দেখি আমরা 7 নম্বরটা একটু প্র্যাকটিস করি। কি বলে? বলছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গুড ম্যানার্স অ্যান্ড এডুকেশন। তাই তো, শিক্ষা এবং ভালো আচরণের মধ্যে পার্থক্য কি, সম্পর্কটা কি? তাহলে আমরা একটু পড়া শুরু করি। বলছে গুড ম্যানার্স ফর্ম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এডুকেশন। তাই তো, বলছে গুড ম্যানার্স কি করে? আমাদের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশকে গঠন করে থাকে। ম্যানস এডুকেশন রিমেন্স ইনকমপ্লিট ইফ হি ডাজ নট লার্ন গুড ম্যানার্স। এই দুটো লাইনের মধ্যে উত্তরটা আমার আছে নাকি? হ্যাঁ, তাহলে কি হচ্ছে গুড ম্যানার এবং এডুকেশনের মধ্যে রিলেশনটা কি? তাহলে এইভাবে তোমরা দিতে পারো যে গুড ম্যানার হচ্ছে শিক্ষার একটা অংশ, আর এ কারণে যার মধ্যে গুড ম্যানার নেই তার শিক্ষাটাও কমপ্লিট হবে না। এই তো নাকি? এটাই হচ্ছে রিলেশন। কি বুঝতে পেরেছো কথাটা? এখানে উত্তর কি বলছে? যে গুড ম্যানার্স আর পার্ট অফ এডুকেশন, দে কমপ্লিট ওয়ান্স এডুকেশন। এই দেখো, এটা নিজের মতো করে সংক্ষেপে লিখে দিয়ে যে তুমি অ্যাজ সিন্স বিকজ যুক্ত করেও কাজটা করে ফেলতে পারো, যে অ্যাজ গুড ম্যানার্স আর পার্ট অফ এডুকেশন, যেহেতু গুড ম্যানার্স হচ্ছে শিক্ষার একটা অংশ, দে কমপ্লিট দ্য এডুকেশন বা এরকম কিছু করে। হ্যাঁ, তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তার বলছে কি হোয়াট ইজ আ সেন্স অফ প্রোপ্রাইটি। সেন্স অফ প্রোপ্রাইটি মানে কি দেখি আমরা একটু পড়ি। বলছে ইন আওয়ার বিহেভিয়ার। দেখো, প্রত্যেক সেন্টেন্সই কি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ বলো তো? না। হ্যাঁ, তাহলে আমাকে জাস্ট কিন্তু পড়ে যেতে হবে, আমাকে সেন্সটাকে ক্লিয়ার করার জন্য আমি পড়বো, কিন্তু উত্তরটা দেখা যাচ্ছে আমি সব সেন্টেন্সে পাবো না, বা সব সেন্টেন্স আমার উত্তরের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু প্যাসেজটা কমপ্লিট করার জন্য আমার সবগুলো সেন্টেন্সই পড়তে হচ্ছে। বলছে ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স উই মাস্ট শো প্রপার রেসপেক্ট টু দেম। তাই না? বলছে আমাদের আচরণে আমরা অন্যের প্রতি যথাযথ রেসপেক্ট দেখাবো। এখন রেসপেক্ট দেখানোর দায়িত্ব কি যাকে দেখাবো তার, না আমি দেখাতে চাচ্ছি আমার? এখন ভালো আচরণ না দেখিয়ে আমি যদি একজনের সাথে খারাপ আচরণ করি, এটা কি আমার আচরণের সমস্যা না তার আচরণের সমস্যা বলো তো? এখন হ্যাঁ, আমি একজন শিক্ষক মনে করো তোমাদের, তুমি যদি আমাকে সম্মান দিয়ে কথা না বলো, এটা কি আমার সমস্যা না তোমার সমস্যা? হ্যাঁ, তাহলে প্রপার্টি মানেই হচ্ছে সেই সেন্স, তাই তো, যে সেন্সের মাধ্যমে তুমি তোমার আচরণে ভালো বোধটা দেখাবা। ঠিক আছে, এটাই। হ্যাঁ, বলছে উই শুড হ্যাভ আ সেন্স অফ প্রপার্টি ইন আওয়ার কন্ডাক্ট উইথ আদার্স। তাহলে আমাদের কন্ডাক্টে বা আচরণে সেন্স অফ প্রপার্টিটা শো করতে হবে, অন্তত থাকতে হবে, যে আমি আসলে জানি কাকে কোথায় কিভাবে সম্মান করতে হয়। এখন তুমি একজন রিক্সা চালকের সাথে খারাপ আচরণ করলা, তাহলে সেটা তো তোমার সমস্যা, ওটা রিক্সা চালকের সমস্যা না, তাই তো? তুমি তোমার শত্রুর সাথেও এমন আচরণ করো যাতে সেও তোমাকে সম্মান করতে বাধ্য হয়, তোমার সামনাসামনি না হোক, কিন্তু অন্যের সামনেও বলবে যে না, লোকটা ভালো, এটা যেন বলতে বাধ্য হয়। ঠিক আছে? কারণ বেশি দিন তোমার সাথে সে শত্রুতা করতে পারবে না তুমি সাথে ভালো আচরণ দেখালে, কারণ পৃথিবীতে মানুষ কোনো না কোনোভাবে সবাই শত্রু সবাই বন্ধু। হ্যাঁ, অর্থাৎ চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী বন্ধু বলে পৃথিবীতে কিছু নাই। তাই বলছে যে উই শুড শো রেসপেক্ট টু আওয়ার সুপিরিয়ার্স অ্যান্ড সিভিলিটি টু আওয়ার ইনফেরিয়ার্স অ্যান্ড ইকুয়ালস। তাহলে এখন সেন্স অফ প্রপার্টিটা কি, এটা কি এখানে বলা হলো? এখানে কি এই সংজ্ঞাটা আছে এখানে? যদি না থাকে তাহলে আমি কোথায় পাবো এটা? তাহলে সেন্স অফ প্রপার্টিটা কি বলতে যাচ্ছে?
দেখো আমরা যদি একটু এই প্রপার্টির মিনিংটা কি, দেখো এই যে এটা আমরা দেখবো, দ্য কন্ডিশন অফ বিং রাইট, অ্যাপ্রোপ্রিয়েট অর ফিটিং, মানে যথাযথভাবে বোধ করা, মানে যথাযথ সম্মান প্রদর্শন করা, তাই না? বলছে কি দেখো, দ্য ডিটেলস অর রুলস অফ বিহেভিয়ার কনভেনশনালি কনসিডার টু বি কারেক্ট, মানে একটা সমাজে কোন বিহেভিয়ারকে কারেক্ট বলা হয়, তার মানে সেন্স অফ প্রপার্টি মানে কি কারেক্ট বিহেভিয়ার, এটাই না? কারেক্টনেস অফ বিহেভিয়ার বা কারেক্ট বিহেভিয়ার যেটা আমরা বলি না কেন, মানে যথাযথ আচরণ করতে পারা, এটাই হচ্ছে যে সেন্স অফ প্রপার্টি মানেই হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, যে সুপিরিয়রকে রেসপেক্ট করা এবং ইনফেরিয়রকে সিভিলিটি করার যে সেন্স, মানে একটা সমাজে ছোট বড় সবার সাথে আমরা কি ধরনের আচরণ করি এটাকে মেনলি বলা হয়ে থাকে সেন্স অফ প্রপার্টি। এখন তুমি সংজ্ঞাটা যদি জানতা তাহলে সরাসরি দিয়ে দিতা, আর যদি মনে করে সংজ্ঞা জানি না তখন তুমি এইটা এখানে দিয়ে দিতে পারো যে সেন্স অফ প্রপার্টি মিনস টু শো রেসপেক্ট টু আওয়ার সুপিরিয়ার্স অ্যান্ড সিভিলিটি টু আওয়ার ইনফেরিয়ার্স অ্যান্ড ইকুয়ালস, এটা তুমি এখানে লিখে দিতে পারো। অথবা তুমি লিখতে পারো কি, দ্য সেন্স অফ প্রপার্টি রেফার্স টু দ্য কারেক্ট বিহেভিয়ার ইন আ সোসাইটি অর ইন আ কমিউনিটি, একটা কমিউনিটি বা সোসাইটিতে কারেক্ট বিহেভিয়ারকে বোঝানো হয়। কি কথা বোঝা গেল? এভাবে। তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ গুড ম্যানার্স, তাহলে গুড ম্যানার্স ভালো হতে পয়সা লাগে না, একটা কথা প্রচলিত আছে না, এটা জানো সবাই যে ভালো হতে পয়সা লাগে না, নাকি? এটা কি আমরা জানি? জি স্যার। স্যার বলো। স্যার, a sense of property is necessary for a cultured and disciplined society. হ্যাঁ, এই লাইন একটু বুঝাই দিলে ভালো হতো। মানে বলছে কি, ওটা আমি আসছি, এটা তো আমি এখানে থেকে আসছি। আগে প্রশ্নটা বুঝেছি, আমি তো সবগুলো পড়বো নাকি? তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ গুড ম্যানার্স, গুড ম্যানার্সের কস্ট কি, মানে কি লাগে গুড ম্যানার্স আচরণ তৈরি করতে? অনেক টাকা পয়সা লাগে, তাই তো? এই জন্য আমার টাকা পয়সা নাই বলে আমার গুড ম্যানার নেই, এরকম কিছু? তাহলে কি বলছে এই জায়গায়, যে আ সেন্স অফ প্রপার্টি ইজ নেসেসারি, তাহলে সম্মানবোধ যেটা বলতেছি আমরা, হ্যাঁ, সম্মানবোধটা প্রয়োজন কিসের জন্য? ফর আ কালচার্ড অ্যান্ড ডিসিপ্লিনড সোসাইটি, মানে কি একটা সংস্কৃতিবান এবং শৃঙ্খলাবদ্ধ সমাজের জন্য সেন্স অফ প্রপার্টি প্রয়োজন। মানে কি বুঝতে পেরেছো তুমি? এখন বুঝতে পেরেছো? জি স্যার। এটা তো বলা আছে যে সেন্স অফ প্রপার্টি আমরা বুঝলাম, সেন্স অফ প্রপার্টি মানে কি কারেক্ট বিহেভিয়ার, বিহেভিয়ারের যে সেন্স। তাহলে এই সেন্সটা কিসের জন্য প্রয়োজন? একটা কালচার মানে কি সংস্কৃতিবান, তাই তো, আর ডিসিপ্লিন মানে কি শৃঙ্খলাবদ্ধ, সোসাইটি মানে কি সমাজ, এদের জন্য প্রয়োজন। অ্যান্ড গুড ম্যানার্স কস্ট আস নাথিং, তাহলে কস্ট কি? গুড ম্যানার্সের জন্য কি কোনো কস্ট লাগে বলো? তাহলে কি লিখতে হবে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ গুড ম্যানার্স, তাহলে গুড ম্যানার্সের জন্য কস্টটা কি বলতে হবে কি? হ্যাঁ, আসলে গুড ম্যানারের জন্য কোনো কিছুই কস্ট লাগে না, নাকি? তাহলে নো কস্ট ইজ নেসেসারি ফর গুড ম্যানার্স, বা এখানে যেটা দিয়েছে কি গুড ম্যানার্স কস্ট আস নাথিং, একটু মডিফাই করবা। হ্যাঁ, বলছে দে আর ভেরি অফেন দ্য রেজাল্ট অফ গুড সেন্স অ্যান্ড গুড নেচার, অতএব গুড সেন্স বা গুড নেচার থেকেই মেনলি গুড ম্যানার্স আসে। তার মানে যার আচরণ ভালো না তার মধ্যে গুড সেন্স বা গুড নেচারটা নেই, এই জন্য তার মধ্যে ভালো আচরণ করার মানসিকতাও নেই। কারণ কি, ভালো আচরণ পাওয়ার জন্য কোটি কোটি টাকা পয়সা লাগে না যে তার মাধ্যম দিয়েই আমাকে গুড ম্যানার দেখাতে হবে। তাই বলতে পারি কি যে নাথিং ইজ নেসেসারি ফর লার্নিং গুড ম্যানার্স, বা নো কস্ট ইজ নেসেসারি ফর লার্নিং গুড ম্যানার্স, রাদার দে, তাই তো, মানে রাদার গুড সেন্স অ্যান্ড গুড নেচার কি করে ক্রিয়েট গুড ম্যানার্স, তাই তো, এরকম আর কি, নিজের মতো একটু মডিফাই করে নিবা, এর ভিতরে উত্তরটা আছে। এরপর কি বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক গুড ম্যানার্স আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি বলো তো? তোমার কি মনে হয় গুড ম্যানার্স কনস্ট্যান্ট? বলো। কনস্ট্যান্ট মানে কি সবসময় স্থির, হ্যাঁ, একই রকম, একই রকম। গুড ম্যানার কি একই রকম? বিভিন্ন সব দেশে কি একই রকম আচরণ হয় মানুষের? বলো তো।
ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ, আরব, আফ্রিকা সব দেশে কি আচরণ একই ধরনের হয়? আচ্ছা আসফি, তোমার ওখান থেকে কিচ্ছু বুঝতে পারিনি, শুধু সাউন্ড হচ্ছে। হ্যাঁ, সব দেশে একরকম না, তাই তো? কোনো দেশে এক ধরনের খাবার খায়, আরেক দেশে এক ধরনের খাবার খায়, তাই তো? এক দেশে এক ধরনের পোশাক পরে, আরেক দেশে আরেক ধরনের পোশাক পরে। এক দেশের ধর্ম চিন্তা এক ধরনের, আরেক দেশের ধর্ম চিন্তা এক ধরনের, ঠিক আছে? তো এরকম আর কি। তাই বলছে দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ডস অফ ম্যানার্স। তাহলে গুড ম্যানার বা ম্যানারের জন্য কোনো ফিক্সড স্ট্যান্ডার্ড নেই, বরং কি করে ম্যানার্স ভ্যারি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, তাই তো? ম্যানার্স কি করে, ভ্যারি করে এক দেশ থেকে আরেক দেশে। তাহলে কি বলবো এখানে, ডু ইউ থিঙ্ক গুড ম্যানার্স আর কনস্ট্যান্ট? তাহলে আমি কি লিখবো, যে আই থিঙ্ক গুড ম্যানার্স আর নট কনস্ট্যান্ট বিকজ, কি বলবো, বিকজ দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ইট অ্যান্ড কি করে, দে ভ্যারি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। অথবা এটুকু শুধু বললাম যে এর কোনো ফিক্সড স্ট্যান্ডার্ড নেই, তাই তো? দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ম্যানার্স বা গুড ম্যানার্স, এরকম আর কি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ গুড ম্যানার্স? গুড ম্যানার্সের গুরুত্ব কি? দেখো এখানে এত বড় জিনিস হয়েছে, তাই না? অনেক উদাহরণ। তাহলে এই ম্যানার্স ভ্যারি ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, এটাকে এক্সপ্লেন করা হয়েছে এত বড় জায়গাতে, কিন্তু এটা পড়ার প্রয়োজনই নাই। তাহলে এটাকে পড়ার প্রয়োজন নাই, আমরা দ্রুত একবার পড়ে যাবো। বলছে হোয়াট ইজ রিগার্ডেড অ্যাজ গুড ম্যানার্স ইন ওয়ান কান্ট্রি, আওয়ার কান্ট্রি মে নট বি সো ইন আদার কান্ট্রিজ। যেমন টু শেক ওয়ান বাই দ্য হ্যান্ড ইজ আ কমন ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। হ্যাঁ, বলছে হাত ধরে শেক করা, তাই না? হ্যান্ড শেক করা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে কমন, কিন্তু বাট ইট ইজ নট ইন দ্য ইস্ট। কিন্তু এটা এদিকে যেগুলো আমাদের আরব দেশগুলো আছে সেগুলো আবার কোলাকুলি করে, তাই না? এটা সিমিলারলি স্মোকিং বিফোর সুপিরিয়ার্স ইজ ফ্রাউন্ড আপন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অন্যের সামনে, বিশেষ করে বড়দের সামনে ধূমপান করাটাকে খারাপ চোখে দেখা হয়, বাট ইট ইজ নট সো ইন দ্য ওয়েস্ট। কিন্তু অবশ্যই এটাকে পশ্চিমা দেশে খারাপ দেখানো হয় না। ম্যানার্স শুড বি লার্নড ইন চাইল্ডহুড অ্যাট হোম। হ্যাঁ, বলছে শিশুকাল থেকেই আচরণ শেখা উচিত। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম হোয়েন গুড ম্যানার্স ক্যান বি বেস্ট ইমবাইবড। ইমবাইবড মানে কি, শেখানো। তাহলে চাইল্ডহুড হচ্ছে উপযুক্ত সময় যখন গুড ম্যানারকে শেখানো যেতে পারে। দো গুড ব্রিডিং হেল্পস ম্যান অ্যাকুয়ার গুড ম্যানার্স। বলছি গুড ব্রিডিং মানে কি, ভালো পরিবার, তাই তো? ভালো পরিবার থেকে ভালো মানুষের ভালো আচরণ তৈরি হয়। কিন্তু দ্য ইনফ্লুয়েন্স অফ প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়ার্স ইজ দ্য মোস্ট ডিসিসিভ ইন দিস রেসপেক্ট, তাই না? তাহলে ভালো জায়গায় জন্ম হলেও ভালো আচরণ শিখে, কিন্তু সব ভালো পরিবারে কি সব ভালো মানুষ থাকে বলো তো? এমন আছে না যে বাবা মা ভালো কিন্তু সন্তান খারাপ, আবার এমনও আছে যে বাবা মা খারাপ কিন্তু সন্তান ভালো হয়েছে, এরকম হয় না বলো তো? হ্যাঁ, তো তারপরও রেগুলার একটা ধারণা হচ্ছে কি, যে পরিবার থেকেই মেইনলি মানুষ গুড ম্যানার শেখে। অবশ্যই পরিবারের একটা বড় ভূমিকা রয়েছে, বলা যায় যে 60 to 70% ভূমিকাই পরিবারের, বাকিগুলো সমাজ থেকে শেখা হয়, স্কুল কলেজ থেকে শেখা হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই এক্সপ্লেন করা হয়েছে গুড ম্যানার। এইগুলো কিন্তু উত্তরের ভিতরে আসছে না। এখন সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্সটা কি সেটা আমরা দেখবো। দেখো, দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইন লাইফ ইজ গ্রেট, খুবই বড়, তাই তো? মহৎ একটা উদ্দেশ্য রয়েছে। যেমন গুড ম্যানার্স উইন লাভ অ্যান্ড রেসপেক্ট ফর আ ম্যান অ্যান্ড হেল্প হিম ইন লাইফ। এইটুকু হচ্ছে আমাদের উত্তর এখানে কিন্তু, তাই না? যে গুড ম্যানার কি করে, আমাদেরকে ভালোবাসা এবং সম্মান পেতে সাহায্য করে মানুষের কাছ থেকে, এবং জীবনে সাহায্য করে, হেল্প হিম ইন লাইফ। তাহলে কি বলতে পারি, দ্য সিগনিফিকেন্স অফ গুড ম্যানার ইজ দ্যাট ইট হেল্পস ওয়ান বা হেল্পস আস উইন লাভ অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড, তাই তো, হেল্প ইন লাইফ, এরকম আর কি। হ্যাঁ, অ্যান্ড হেল্প হিম ইন লাইফ, মূল কথা এটাই আমরা দিতে পারি। তাই বলছে এভরি ওয়ান লাইকস আ ম্যান অফ গুড ম্যানার্স অ্যান্ড ইজ গ্ল্যাড টু হেল্প হিম। কারণ সবাই যার গুড ম্যানে ভালো আচরণে মানুষকে পছন্দ করে এবং তাকে সাহায্য করেও খুশি হয় মানুষ। হ্যাঁ, রিয়েলি আ ম্যান অফ গুড ম্যানার্স ইজ জেন্টলম্যান ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। বলছে সত্যিকার অর্থে গুড ম্যানার্সের মানুষ মানেই সে হচ্ছে ভদ্র মানুষ, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পেরেছো উত্তরগুলো কীভাবে খুঁজতে হবে। এইভাবে আমাদেরকে কি করতে হবে, উত্তরগুলো একটু খুঁজে দ্রুত নিতে হবে, তাহলে বোঝা যাবে যে সব প্যাসেজের সব জায়গা থেকে উত্তর নেই, বিশেষ বিশেষ কিছু সেন্টেন্স। আর যেহেতু এটা ব্রিফ করছেন তাহলে উত্তর তো বেশি বড় করে লেখা যাবে না। এখন বিষয়টা হচ্ছে কপি পেস্ট না করে নিজের মতো করে লিখতে পারার যে অ্যাবিলিটিটা, এটাই তোমাকে ভালো মার্ক পেতে আরও সাহায্য করবে। তুমি হয়তো প্যাসেজ বুঝতেছো, উত্তরও বুঝতেছো কোথায় আছে,
কিন্তু এখন নিজের মতো করে লিখতে পারছো না। এই যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে একটা মানে কি বলবো ইনএবিলিটি, এখানেই আমাদের মেইন সমস্যাটা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বেশি বেশি পড়তে হবে আগে, অনেক ওয়ার্ড মাথায় নিতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, সব কিছু মিলে ক্লিয়ার একটা কার্ড পড়াশোনা করলে পারেই তোমার ভালো হবে। ঠিক আছে, মূল কথা হলো পড়াশোনা চালিয়ে যেতে হবে, যা কিছু হওয়ার সেই ইয়ার মতো। যে যখন আমরা মনে করো যে মাটির নিচে যে ফসলগুলো হয়, মনে করো মূলা বা আলু, তাই না, এগুলো তো হয় নাকি? তো এগুলোর জন্য কি আমরা যখন বীজ বপন করি মূলার বা আলুর, আমরা কি প্রতিদিন গিয়ে গিয়ে মাটি সরিয়ে দিই বলো তো? না, ওটা এমনি বড় হয়ে যায়। এমনি বড় হয়। হ্যাঁ, তোমার কি মাটি সরানো লাগে? লাগে না। তাহলে তুমি পড়াশোনা করে যাবা, তোমার না বোঝার মাটি এমনি সরে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝতেছি না, হচ্ছে না, এই জন্য পারবো না, করবো না, এরকমটা না। জাস্ট পড়ে যেতে হবে, জাস্ট কন্টিনিউ ইউর স্টাডি, এভরিথিং উইল বি ওকে। হ্যাঁ, উইদিন আ ফিউ ডেজ। বাট ইফ ইউ জাস্ট ডিসবিলিভ ইউর সেলফ অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স ইন ইউর সেলফ, ভেরি সুন ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, তা ডিসঅ্যাপয়েন্ট হলেই প্রবলেম। পড়ার ঘাটতি যাতে তাদেরই সমস্যা, যাদের পড়ার ঘাটতি নাই তাদের সমস্যাগুলো হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কারো সমস্যা আছে কোনো কিছু বুঝতে? স্যার না, আর সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো সমস্যাটা কিছুই না, এখানে যে উত্তরগুলো আছে ওইগুলোই ঘুরে ফিরে আছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমাকে নিজের মতো করে লিখতে পারার যে অ্যাবিলিটি সেটাকে নিতে হবে। আচ্ছা, এবার 9 নম্বরে আসি। 9 নম্বরে কারো সমস্যা আছে? 9 নম্বরে সমস্যা নাই, সহজ আছে। স্যার 9 নম্বরের হচ্ছে প্রথম যে লাইনটা, ওই আয়াম্বিক পেন্টামিটার, ওইটা একটু বুঝাই দিন, প্রথম লাইন। আচ্ছা, এটা এখন বোঝা লাগবে না, এটা আমরা যখন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যাব, কারণ তুমি এখন বুঝবা না ওটা। ঠিক আছে তো? একটা কোশ্চেন পারি না শুধু। হ্যাঁ, এটা আয়াম্বিক পেন্টামিটার কি এটা জানতে হলে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পর্যন্ত ওয়েট করতে হবে। ওখানে যেহেতু সনেট আমরা পড়বো, সনেটের সংজ্ঞা বেশ যাবা, বললাম তো ওই যে পড়া কমপ্লিট পড়াশোনা মিলেই তুমি সব কিছুর আন্ডারস্ট্যান্ডিং করবা। প্রথম দিনেই সব বুঝতে পারবে এমন না, দেখছো অনেক কিছু আছে, অনেক দিন পড়ার পরে তুমি এখন একটা কমপ্লিট একটা আইডিয়া পেয়েছো, দেখবো যে এখন তুমি সব বুঝতে শিখছো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই যেমন এই সনেট নিয়ে আমরা পুরো আলোচনা করবো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু রাইটিং পোয়েট্রিতে। এখানে এই সবগুলো আছে, পেট্রাকাল সনেট কি, শেক্সপিয়ান সনেট কি, মিল্টনিক সনেট কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, সনেটের উৎপত্তি কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, হ্যাঁ, এগুলো নিয়ে কথা দেখবো যে এই প্যাসেজটা তখন তোমাদের কাছে সহজ লাগবে। এখন যেহেতু প্রথম পড়তেছো, কঠিন তো লাগবেই। অতএব আয়াম্বিক পেন্টামিটার কি এটা দরকার নেই, শুধু সনেট কি আমরা তো আয়াম্বিক পেন্টামিটার না বুঝেও লিখতে পারবো। সনেট কি পারবো না এই প্যাসেজ পড়ে? জি স্যার, আমরা লিখতে পারবো। কোনো সমস্যা হ্যাঁ, ওইটা মিনিং বোঝা লাগবে না। অনেক যে বললাম না, অনেক সময় মিনিং বোঝার দরকার নেই, তুমি কোশ্চেন ধরেই বুঝে নিতে পারবে, এটাই মনে হয় এরকমই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, জাস্ট পড়ে যেতে হবে, সব মিনিং জানার দরকার নেই, সব ওয়ার্ড মিনিং না জেনেও পারা যাবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি তাহলে পড়লাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে প্রথম 5টা কোশ্চেন যেভাবে থাকবে সেটার উত্তরটা খোঁজার জন্য আমার প্রথমে প্যাসেজ পড়বো না, আমি কোশ্চেন পড়ে প্যাসেজ পড়তে যাবো, দেখবো প্যাসেজটা পড়া হয়ে যাবে, কোশ্চেন আনসারগুলো আমার হয়ে যাবে। তাহলে ডাবল করে আমাকে সময় নষ্ট করতে হবে না। এরপর বাকিগুলো তো গ্রামার রিলেটেড, তাই না? বাকিগুলো যেহেতু গ্রামার রিলেটেড, অতএব সেইগুলোতে আর প্যাসেজ পড়ার কোনো দরকার নেই। তখন আমাকে সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে ওয়ার্ড মিনিং, এগুলো আমাকে আলাদা করে জানতে হচ্ছে। আচ্ছা, তাহলে আগামী দিনের জন্য আমি কয়েকটা প্যাসেজ আগে দিয়ে নিই, তারপরে আমি তোমাদের এখন সেন্টেন্স স্ট্রাকচারে কিছু রুলস আমরা আলোচনা করব, যেগুলো তোমাকে পড়তে লিখতে একটু সাহায্য করবে যদি প্র্যাকটিসগুলো ঠিকমতো করো। আচ্ছা, এখন আবার পড়া আছে তোমাদের হচ্ছে কয় তারিখে? 6 তারিখ, তাই তো? প্রতিদিন যেহেতু এটাই পড়া দিচ্ছি, এর জন্য তোমাদের প্রতিদিন 3টা করে প্যাসেজ ধরে, আজকে নিশ্চয়ই 3টা পড়তে পারবা, কালকে 3টা পড়তে পারবা, তাহলে হচ্ছে টোটাল 6টা। মানে প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে। এখানে প্যাসেজ পরীক্ষায় কমন আসবে কি না আসবে সেটার জন্য না, মানে তুমি যত পড়বা তত বেশি ওয়ার্ড জানবা, পড়ার আইডিয়াটা বাড়বে, এবং সাথে সাথে আলটিমেটলি তোমার রিডিং স্কিলসটা ডেভেলপ করবে। 1টা 2টা প্যাসেজ পড়ে রিডিং স্কিলস ডেভেলপ করার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, 1 নম্বরটা দিলাম, যেহেতু অলরেডি আমাদের 7 নম্বর হয়েছে, 2 নম্বরও হয়েছে, তাই না? এখন আমি মোটামুটি কয়েকটা দিয়ে যাব, তারপরে আমরা আবার একটানা সবগুলো প্যাসেজ পড়ব। 1, তারপরে হচ্ছে 6, 9 ছিল,
তারপরে হচ্ছে 12, একটু দাগিয়ে নাও বা এখন তো আমি লিখে দিচ্ছি, সমস্যা না। তারপরে হচ্ছে 14, 15 নম্বরটা তো আমরা পড়েছিলাম মনে হয় নাকি এখানে। 16, তারপরে হচ্ছে কয়টা হলো, 1 2 3 4 5, 16 পর হচ্ছে 22। তাহলে এগুলো আমি দিলাম আগামী দিনের পড়ার জন্য, ঠিক আছে, এবং খুব ভালো করে পড়বা। ওকে, এরপর আমরা এখন একটু সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা 9টা সেন্টেন্স স্ট্রাকচার একটু শিখব, ঠিক আছে। তারপরে ক্লজ নিয়ে একটু আলোচনা করব, ফ্রেজ নিয়ে আলোচনা করব আগামী 2-3টা ক্লাস। আর এর ভিতরে তোমাদের প্যাসেজগুলো আমি এভাবে ধাপে ধাপে পড়তে দিব, প্যাসেজগুলো ওদিকে পড়া হয়ে যাবে, এদিকে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার এবং ট্রান্সফরমেশনের বিষয়গুলো হয়ে যাবে। আচ্ছা, সবাই কি লাইনে আছো? জি স্যার। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আচ্ছা, কি তোমরা হয়তো এই ইয়াগুলো পড়ে থাকতে পারো সেন্টেন্সগুলো, কিন্তু আমি ধাপে একবার আলোচনা করে দিব, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানাবা। দেখা যাচ্ছে কি ক্লিয়ারলি? স্যার আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স যখন আমরা পড়ি, তাই না? আচ্ছা, এই কাজটা তোমরা অনেকেই দিয়েছো, আবার অনেকেই দাওনি, কিন্তু এটা একটু প্রতিদিন করবা, কিন্তু আমি আগে বলেছি। আচ্ছা, আরেকজন দেখলাম যে গুগল ক্লাসরুমে কমেন্ট করেছো যে সে চাচ্ছে কি বলো তো, ওখানে কেউ কি খেয়াল করছো? জি স্যার, ডিকশনারি। ডিকশনারি কি পেজ তুলে হবে? ওইভাবে কি খোঁজা সম্ভব? বলো, তুমি কি ডিকশনারি মুখস্থ করবা? তোমার তো গুগলে সার্চ দিলেই তো মিনিং পেয়ে যাচ্ছ। তোমার কোন ওয়ার্ডটা প্রয়োজন তা কি 2-4 পেজের ভিতরে থাকবে, নাকি তুমি ওই পেজে যেগুলো আছে সেগুলোই পড়বা শুধু? সে কি আছো এখানে? কার ছিল কথাটা? জাহিদ হাসান। জাহিদ হাসান কি আছো ক্লাসে? নাই মনে হয়। স্যার আচ্ছা, দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কি যে ইফ এনিওয়ান হ্যাজ ইংলিশ টু ইংলিশ ডিকশনারি দেন সেন্ড মি এনিওয়ান সাম পেজ পিকচার প্লিজ হেল্প মি, এগুলো দিয়ে তোমার কি কাজ? হ্যাঁ, যে ওয়ার্ডটা তুমি তো প্যাসেজ পড়তে পড়তে ওয়ার্ড জানবা, এবং সেই ওয়ার্ডগুলোর মিনিং আমি তোমাকে লিখতে বলেছি। তুমি এখন বাইরে থেকে যে ওয়ার্ড প্রয়োজন নাই সেগুলো ওয়ার্ড মিনিং লিখে এখন তোমার লাভ আছে? পুরো ডিকশনারি সব ওয়ার্ড কি আমার প্রয়োজন আমার লাইফের জন্য? বলো তো, বলো। নাকি একদিক থেকে ডিকশনারি পড়া মুখস্থ করে শুরু করবো, যে একদিক থেকে ডিকশনারি পুরো সব ওয়ার্ড আমি মুখস্থ করে ফেলবো, এরকম কিছু? কিভাবে পড়বা তোমরা বলো, একজন বলো শুনি। স্যার রেগুলার যে পড়াগুলো করবো ওখান থেকে নতুন শব্দগুলো পাবো, হ্যাঁ, সেগুলো জানবা, তাহলে তোমার পড়াটা হয়ে যাবে, ওয়ার্ডগুলোর সাথে মিলে তোমার হয়ে যাবে। মিউট রাখো। হ্যাঁ, তাছাড়া এই ডিকশনারি ঘেটে ঘেটে তুমি প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করে ফেলবা, এই ধারণা করতে যেও না। তাহলে ইংরেজি শেখা তো দূরের কথা, ও কয়েকদিন পরে বলবো আমার দরকার নেই, এ পুরো ডিকশনারি মুখস্থ করতে পারবো না, তার মানে আমি ইংরেজি শিখতে পারবো না, এমন বোধ করবা তোমরা। হ্যাঁ, ওটার কোনো প্রয়োজন নেই। গুগলে সার্চ দিলে মিনিং চলে আসবে, আমি তো দেখাই দিলাম তোমাদেরকে। আর না হলে একটা ডিকশনারি কিনে নাও, অক্সফোর্ড বা এটা। ইংলিশ নিয়ে তুমি পড়াশোনা করবা, ইংলিশ নিয়ে তুমি তোমার জীবন চালাবা, আর ইংলিশ শেখার জন্য কিছু কাজ করবা না, বই কিনবে না,
এমনি এমনি ইংলিশ তোমাকে হেল্প করবে বলো? অন্যান্য ক্ষেত্রে আমরা টাকা ব্যয় করতে পারি খুবই, বুঝতে পারছো? রেস্টুরেন্টে খেতে যাওয়া, পোশাক কিনতে যাওয়া, বন্ধুর সাথে ঘুরতে যাওয়া, কিন্তু বই কেনা, ঠিক আছে তো, টিউশনির টাকা, এগুলো আর হয় না। ফেসবুক দেখার জন্য ঠিকই আমাদের এমবি হয়, কিন্তু ক্লাস করার জন্য হয় না। অথচ জীবনে যেটা প্রয়োজন সেটার জন্য আমরা ব্যয় করছি না, আবার সেই জিনিসটা থেকে আমরা আবার অনেক বড় কিছু পেতে চাচ্ছি। এরকম ধান্দাবাজি করো না নিজের সাথে কখনো। অতএব যেটা লাগবে নিজের জন্য সেটা আগে করতে হবে, তারপরে বাকি সিদ্ধান্ত পরে। কি খাইলাম, কি পড়লাম, এগুলো পরে। ওগুলো একসময় তুমি ভালো কিছু পড়বা, ভালো কিছু দেখবা, ভালো কিছু খাবা, শুধু সময়ের অপেক্ষা। 5-10 বছর একটু ওয়েট করো। এখন হয়তো ভালো মোবাইল ফোন নাই, একসময় তোমার বাড়িতে 4-5টা মোবাইল ফোন পড়ে থাকবে। এখন একটা কম্পিউটার নাই, তখন 2-4 রকমের কম্পিউটার তোমার বাড়িতে পড়ে থাকবে। শুধু পড়াশোনা করতে থাকো। পড়াশোনা যে কত শক্তি আছে সেটা যারা করে তারাই জানে। আর যারা অভিযোগ দিতে থাকে সারা জীবন, তারা অভিযোগ সারা জীবনই দিতে থাকবে, তাদের দ্বারা পড়াশোনা হবে না। ঠিক আছে? আমরাও পড়াশোনা করেছি, তোমরাও করতেছো। এরকমভাবে আমাদের বন্ধুরাও করেছিল, আমরাও করেছিলাম। যাদেরকে দেখেছি অভিযোগ, সমস্যা কাটে না পড়াশোনার জন্য, ঘুম থেকে উঠতে পারে না, অসুস্থতা লাগতেছে, পড়াশোনা করতে পারতেছি না, প্রাইভেটে টাকা দিতে পারতেছি না, অথচ অন্যান্য জায়গায় ঠিকই টাকা ব্যয় করতেছে। এই জন্য ডিকশনারি একটা কিনে ফেলতে হবে, অথবা মোবাইলে ডেটা রাখতে হবে, যাতে গুগল থেকে করা যায়, সার্চ দিয়ে ওয়ার্ডগুলো তুমি দেখতে পারো, ওয়ার্ডের মিনিংগুলো জানতে পারো। এই প্র্যাকটিস করতেই হবে তোমাকে, কিচ্ছু করার নাই। আচ্ছা দেখো, সেন্টেন্স মনে করো আমি যদি বলি যে হি ইজ মাই ব্রাদার, আর আমি বললাম আই লাভ মাই ব্রাদার, এই দুটার মধ্যে পার্থক্য আছে কোনো, না একই ধরনের সেন্টেন্স? একই ধরনের। একই ধরনের। কারো কাছ থেকে ব্যাপক সাউন্ড আসছে, হ্যাঁ, সে আপাতত মিউট রাখবা। আচ্ছা, তাহলে এখানে একই ধরনের না ভিন্ন? দেখি কে বলতে পারে, একটু হাত তোলো দেখি। হ্যাঁ বলো। একটু মিউট রাখো, বাইরের কথা আসছে। তাহলে হি ইজ মাই ব্রাদার, তাহলে এখানে হি আর মাই ব্রাদার কি আলাদা জন না একই জন? হ্যাঁ, তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট অংশের যে অংশটা রয়েছে সেই দুটা দিয়ে একই জনকে বোঝাচ্ছে। আর এই জায়গায় আই লাভ মাই ব্রাদার, তাহলে আই আর মাই ব্রাদার কি একই জন না ভিন্ন? ভিন্ন জন। অতএব শেষে দুই জায়গাতেই মাই ব্রাদার থাকলেও, দেখো দুই জায়গাতে মাই ব্রাদার থাকলেও দুটার ব্যবহার কিন্তু একরকম না। ঠিক আছে? দুটার ব্যবহার কি একরকম? হ্যাঁ, ভিন্ন কিন্তু। ঠিক আছে? অতএব এরকম ভাবে ভিন্নতা থাকবে। এখন আমাকে এইগুলো বুঝতে পারতে হবে যে এগুলোকে আমি কিভাবে পাবো। তাহলে এখানে আমাদের যদি আমরা জানি যে ছোটবেলায় আমরা শিখেছি যে একটা সেন্টেন্সের দুটা, এটা থার্ড ইয়ারেও তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? থার্ড ইয়ারের সিনট্যাক্স বলে একটা অপশন আছে লিঙ্গুইস্টিক্সের, সেখানে এই বিষয়গুলো আসবে, এক্সপ্লেনেশন আসবে। আচ্ছা, একটু মিউট রাখো। হ্যাঁ, কারো খুবই সাউন্ড হচ্ছে। মিতু, একটু মিউট রাখতে হবে। তাহলে আমরা জানি একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি প্রেডিকেট। ঠিক আছে? তাহলে এই দুটো সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কে আর প্রেডিকেট কে বলো তো? Subject is my brother, predicate. মিতু, তুমি একটু মিউট রাখো গো, তোমার কোনো কথাই শোনা যাচ্ছে না, সাথে প্রচুর সাউন্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অন্যরা একটু রেসপন্স করো, তুমি একটু দেখে যাও। তাহলে হি ইজ মাই ব্রাদার, তাহলে আমরা বললাম হি হচ্ছে এখানে কি আমাদের সাবজেক্ট, এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ইজ মাই ব্রাদার হচ্ছে কি প্রেডিকেট, আর লাভ মাই ব্রাদার হচ্ছে প্রেডিকেট। এগুলো একটু ভালো করে খেয়াল রেখো। হয়তো মনে করবা স্যার আবার সেই ছোটোবেলাকার মতো সাবজেক্ট প্রেডিকেট পড়ানো শুরু করছে। হ্যাঁ, এটুকু প্রয়োজন। এটা হয়তো নিজেকে মনে করো যে আমি খুব জানি, এই কারণেই হচ্ছে না শেষ পর্যন্ত, আমাকে শিখতে হবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট নাই বুঝলাম, প্রেডিকেট নাই বুঝলাম। এই প্রেডিকেট সাবজেক্টের একটা অংশ, কিন্তু প্রেডিকেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? প্রেডিকেটের আবার দুটো পার্ট রয়েছে। প্রেডিকেটকে আমরা যদি ভাগি তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে
ভার্ব অ্যান্ড এক্সটেনশন, ঠিক আছে, ভার্ব সহ আমরা আবার পাচ্ছি। তাহলে এখানে এই দুটা সেন্টেন্সে আমাদের ভার্বকে, স্যার ইজ আর দ্বিতীয় সেন্টেন্সে লাভ। হ্যাঁ, তাহলে এখানে আমি প্রেডিকেটকে আবার ভেঙে ফেললাম, প্রেডিকেটকে ভেঙে এখানে আমি পেলাম ইজ একটা ভার্ব, আর মাই হচ্ছে ব্রাদার হচ্ছে এক্সটেনশন, এখানে লাভ হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে, আর মাই ব্রাদার হচ্ছে এক্সটেনশন। ভেরি গুড। এবার এক্সটেনশনকে আমরা আবার 3 ভাগে পাই। এক্সটেনশন যেটাকে বলে থাকি, এখানে 3টা জিনিস থাকতে পারে। এখানে থাকতে পারে অবজেক্ট, এখানে থাকতে পারে কমপ্লিমেন্ট, এবং থাকতে পারে অ্যাডভার্ব। এখন দেখো এই জায়গায় আমি মাই ব্রাদার দুইটা ইউজ করেছি, দুটাকে কি একই বলবো? দুটাই কি অবজেক্ট, দুটাই কি কমপ্লিমেন্ট, দুটাই কি অ্যাডভার্ব, না দুটা ভিন্ন ভিন্ন হবে? বলো তো। বলো, দুটা ভিন্ন হবে। কিসের উপর ভিত্তি করে? ভার্বের উপর ভিত্তি করে, ঠিক আছে তো। ভার্বের উপর ভিত্তি করেই কিন্তু অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব এই নামকরণগুলো হয়ে থাকে। অতএব এই মাই ব্রাদারকে একরকম বলতে হবে, এই মাই ব্রাদারকে একরকম। দুটা ওয়ার্ড দেখতে একই রকম হলেও তাদের গঠনে কিন্তু তারা ভিন্ন। অতএব এই মাই ব্রাদার হচ্ছে মেইনলি এখানে কমপ্লিমেন্ট, ঠিক আছে, কেন হবে আমি বলছি। আর এখানে এই মাই ব্রাদার হচ্ছে কি? অবজেক্ট, ঠিক আছে। অতএব দেখতে একই রকম হলেই যে একই রকমভাবে এক্সটেনশনের অংশটুকু আমি বলবো তা কিন্তু না। অতএব এখানে ভিন্নতা আসবে। ভিন্নতাটা কেন হলো? কারণ এই প্রেডিকেট অংশের এইটা আসলে সাবজেক্টটি নিজেই, আর এই প্রেডিকেট অংশের এটা সাবজেক্ট নিজে না, সাবজেক্টের সাথে সরাসরি কোনো লিঙ্ক নেই, এর লিঙ্ক হচ্ছে ভার্বের সাথে। তাহলে এর লিঙ্ক হচ্ছে সাবজেক্টের সাথে, আর এর লিঙ্ক হচ্ছে ভার্বের সাথে। কারণ আই লাভ, লাভের সাথে হচ্ছে মাই ব্রাদার, আর হি মাই ব্রাদার, হি এবং মাই ব্রাদার একই জন। অতএব ইজের সাথে এর সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে সাবজেক্টের সাথে। অতএব আমাকে খেয়াল করতে হচ্ছে যে প্রেডিকেট অংশের যে এক্সটেনশন অংশটা থাকবে সেখানে মেইনলি আমরা সাবজেক্টের সাথে নাকি ভার্বের সাথে রিলেশনশিপ পাচ্ছি, এবং কি জাতীয় রিলেশনশিপ পাচ্ছি তার উপর ভিত্তি করে কিন্তু আমার এই নামকরণগুলো হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি পেলাম কি? সাবজেক্ট, তারপর পেলাম প্রেডিকেট। প্রেডিকেট অংশকে ভাঙলে আমরা পেলাম হচ্ছে ভার্ব এবং এক্সটেনশন, এবং শেষে এক্সটেনশনকে ভেঙে পেলাম আমরা আরও 3টা জিনিস, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব। তাহলে আলটিমেটলি আমি যদি এটাকে একটা অংশের জায়গায়, তাহলে কি দাঁড়াবে এটা? দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো। তারপর হচ্ছে কি? তাই তো, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট। মানে এই 3টার মধ্যে 3টাই থাকতে পারে একই সেন্টেন্সে, আবার যে কোনো একটা থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে আই স্লিপ, এখানে শুধু আছে সাবজেক্ট আর প্রেডিকেট, তাই তো। আর প্রেডিকেট অংশের মধ্যে শুধু ভার্ব আছে, এখানে কি এক্সটেনশন আছে? বলো তো। এখানে কিন্তু এক্সটেনশন নাই। যদি আমি এখানে লাগাই একটা পিসফুলি, তাহলে কিন্তু আমি আবার একটা এক্সটেনশন অ্যাডভার্ব লাগিয়ে ফেললাম। তাহলে এইভাবে আমি কি করতে পারি? সাবজেক্ট, ভার্ব, তার সাথে আমি অনেক কিছু যুক্ত করে একটা সেন্টেন্সকে বড় করতে পারি। আমি বললাম আই স্লিপ পিসফুলি অ্যাট মাই হোম, তাই তো। এরকমভাবে আমি আরও যুক্ত করতে পারি, অ্যাট মাই হোম, ইন মাই, দেখো আমি বড় করতেছি আস্তে আস্তে, হ্যাঁ, ইন মাই ভিলেজ হাউস, তাই তো, সরি, ইন মাই ভিলেজ। এবার বলতে পারি কি? যে হুইচ ইজ সিচুয়েটেড ইন মেহেরপুর ডিস্ট্রিক্ট, দিয়ে দিলাম আমি একটা। তাহলে বড় হয়ে গেল না সেন্টেন্সটা? দেখো আমি শুধু বলতে চেয়েছিলাম এতটুকু, তারপরে আমি আমার এর সাথে যুক্ত করলাম এটুকু বাদ দিয়ে এতটুকু, আবার আমি যুক্ত করলাম এইটুকু অ্যাট মাই হোম, তারপর ইন মাই ভিলেজ, আবার ভিলেজটা কোথায় অবস্থিত সেভাবে বলে কিন্তু আমি আস্তে আস্তে বড় করতেছি। দেখো বড় সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু এগুলো হচ্ছে কি? প্রত্যেকটাই ছোটো ছোটো এক একটা পার্ট করে বসিয়ে আমি এত বড় সেন্টেন্স তৈরি করছি। আমি আরও বড় করতে পারি, এরকম যে অ্যান্ড সো আই লাভ মাই হাউস, ঠিক আছে, এরকম করে আমি বলতে পারি। দো ইট ইজ ভেরি স্মল, ঠিক আছে তো, দো ইট ইজ ভেরি স্মল অ্যান্ড ইন আ ফার এরিয়া ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। দেখো
আবার টাউনটাকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে কি বলতে পারি, হুইচ ইজ আ মডার্ন টাউন উইথ ডিফারেন্ট ফ্যাসিলিটিস সাচ অ্যাজ এডুকেশনাল, তারপর হচ্ছে ইকোনমিক, তারপর হচ্ছে ট্রিটমেন্ট। দেখো আমি বড় করে ফেলেছি সেন্টেন্সটাকে, কিন্তু একটা গল্প এখানে কয়টা সেন্টেন্স আছে বলো তো এখানে টোটাল, মানে সেন্টেন্স কয়টা এখানে, একটাই তো নাকি? হ্যাঁ, এখন যদি আমি এগুলোকে বাড়াই, হুইচ আর অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে শিক্ষা চিকিৎসাগুলো ইন্টারন্যাশনাল মানে না। দেখো আমি বাড়াতেই পারবো, যত খুশি আমি বাড়াতে পারবো, তুমি যদি শুধু সেন্সটা জানো যে আমি কি কি অ্যাড করতে পারি। দেখো ফ্রি হ্যান্ড রাইটিং এটাকে বলা হয় যে আমার মন থেকে আসবে, আমি জাস্ট লিখে যাব, আমি কিচ্ছু ভাববো না, আমার কোথা থেকে তথ্য আসছে না আসছে সেটা কথা না, আমার মনে আসবে, আমি এভাবে লিখবো, এভাবে হয়ে যাবে। তাহলে জাস্ট ছোট্ট একটা সেন্টেন্স থেকে আমি এত বড় একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম, এত বড়। হ্যাঁ, আরও বাড়ানো যাবে, আরও কোনো সমস্যা, আরও বাড়িয়ে যেতে পারে, এক সেন্টেন্স দিয়ে একটা পেজ হয়ে যেতে পারে, মানে পুরো একটা প্যারাগ্রাফে একটা সেন্টেন্সে লিখে দেওয়া সম্ভব। ঠিক আছে, তো তুমি এইভাবে কানেকশনগুলো করতে পারো। আচ্ছা, তাহলে আমরা টোটাল তাহলে কয়টা জিনিস পেলাম একটা সেন্টেন্সের ভিতরে? একটা সেন্টেন্সকে ভাঙলে আমরা টোটাল 5টা নাম পাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট। ঠিক আছে, হ্যাঁ এই 5টাই হবে, যত বড় এই বড় সেন্টেন্স হোক না কেন, এত বড় সেন্টেন্সের এই 5টাই নাম আমরা পাবো ঘুরে ফিরে। ঠিক আছে, তো দেখো এটা আমি বলেছি এখানে যে বেসিক প্যাটার্ন হচ্ছে এখানে এইটাই, হ্যাঁ, যে সাবজেক্ট ভার্ব আবার সাবজেক্ট প্রেডিকেট, এই প্রেডিকেট অংশে পাচ্ছি আমরা ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্ব, মানে টোটাল যদি আমরা বলি তাহলে একটা সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে এরকম, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব, যেভাবে আমরা বলি না কেন। এখন এটুকু তোমরা এই শীটটা আমি শেয়ার করে দিব, তোমরা এই শীটটা একটু পড়ে নিবা, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এখন বলা হচ্ছে দেখো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে একটি মাত্র ওয়ার্ড, একটা ফ্রেজ বা একটা ক্লজ। তাহলে আমরা এখন সাবজেক্ট নিয়ে একটু কথা বলি, তাই না? এখানে তো আমি সাবজেক্ট জাস্ট একটা ছোট একটা প্রোনাউন দিয়ে দেখিয়েছিলাম আই, কিন্তু সাবজেক্ট কি কি হতে পারে? সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে, সাবজেক্ট একটা ফ্রেজ হতে পারে, সাবজেক্ট একটা ক্লজই হতে পারে। কেমন? মনে করেন আমি যদি বলি এই যে হি ইজ মাই ব্রাদার, আমি বললাম কি দ্য ইয়ং ম্যান ইজ মাই ব্রাদার, দ্য ইয়ং ম্যান ইজ মাই ব্রাদার। তাহলে এখানে সাবজেক্ট কি একটা ওয়ার্ড হয়েছে না একটা ফ্রেজ হয়ে গেছে, একের অধিক ওয়ার্ড হয়েছে? হ্যাঁ, তাহলে এখানে দ্য ম্যান, দ্য ইয়ং ম্যান হচ্ছে আমার এখানে সাবজেক্ট, অতএব এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে। আবার আমি বলতে পারি যে দ্য ম্যান, সরি, যে হু ইজ ওয়ার্কিং দেয়ার ইজ মাই ব্রাদার, মানে যে ব্যক্তি ওখানে কাজ করছে সে আমার ভাই। তাহলে ইজ, দেখো ইজ মাই ব্রাদার কিন্তু একই রকম আছে এই জায়গাতে, ইজ মাই ব্রাদার, তাই না? তাহলে ইজ মাই ব্রাদার ঠিক আছে, শুধু আমার সাবজেক্টটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। দেখো ইজ মাই ব্রাদার এখানেও আছে, ইজ মাই ব্রাদার এখানেও আছে, শুধু সাবজেক্টটাকে এবার একটু খেয়াল করো। এখানে ছিল একটা সিঙ্গেল ওয়ার্ড, এখানে হয়ে গেল একটা পুরো ফ্রেজ। ঠিক আছে, এখানে পুরো একটা ফ্রেজ হয়ে গেল, পরেরটা কি এখানে কি ফ্রেজ হলো না পুরো একটা ক্লজ হয়ে গেল? দেখো এখানে পুরো একটা ক্লজ হয়ে গেছে। এখানে এখন ক্লজ কি জিনিস সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে তাই বলছে যে আমরা তো এতক্ষণ প্রেডিকেট নিয়ে কথা বললাম, সাবজেক্টের পরে অবজেক্ট অ্যাড নিতে হবে, কিন্তু সাবজেক্টও অনেক বড় হতে পারে। হ্যাঁ, সাবজেক্টও অনেক বড় হয়ে যেতে পারে। তা সেটা এখানে বলা আছে, দেখো যে সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে একটি মাত্র ওয়ার্ড, একটি মাত্র ফ্রেজ অথবা একটা পুরো ক্লজ। নিচের তিনটা খেয়াল করে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তাই না? তাহলে বাংলাদেশ এখানে কি সিঙ্গেল ওয়ার্ড না ফ্রেজ? হ্যাঁ, একটা ফ্রেজ। একইভাবে এখানে দেখো দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, এখানে কি পুরোটা এটা কি ফ্রেজ না? এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ফ্রেজ। আর বললাম দ্যাট বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইজ নন টু অল, বাংলাদেশ যে একটা ছোট দেশ সেটা সবারই জানা। তাহলে কি জানা সবার কাছে? বাংলাদেশ একটি ছোট দেশ, এই কথাটা। তাহলে বাংলাদেশ একটি ছোট দেশ এটা একটা কথা, যে কথাটা সবার জানা। তো সেই হিসাবে এখানে দেখো বাংলাদেশ হচ্ছিল সাবজেক্ট, এখানে দ্য পিপল অফ বাংলাদেশ হচ্ছিল সাবজেক্ট, এখানে দ্যাট বাংলাদেশ স্মল কান্ট্রি পুরোটাই হচ্ছে সাবজেক্ট। তো এইভাবে সেন্টেন্সের সাবজেক্ট কখনো ছোট হতে পারে, কখনো অনেক বড় হতে পারে। তোমাকে এই রিলেশনশিপটা বুঝতে পারতে হবে যে আমি ঠিক বুঝতেছি কিনা। এটা গেল সাবজেক্ট নিয়ে কথা। এবার প্রেডিকেট অংশকে যেহেতু আমরা বলছি প্রেডিকেট অংশ গঠিত হয় অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব নিয়ে, তাহলে আমাদের এখন এইগুলো সম্পর্কে জানতে হবে।
যে কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি এবং আমাদের অ্যাডভার্ব কি, এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নিতে হবে। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট কি সেটা জানার জন্য আমরা কয়েকটা একটু উদাহরণ দেখি। দেখো তো আমি বলছিলাম কি এই জায়গায় ইজ মাই ব্রাদার বা মাই ব্রাদারের সাথে কার লিঙ্ক আছে, এখানে সাবজেক্টের লিঙ্ক আছে না? জি স্যার। হ্যাঁ, এখানে সাবজেক্টের লিঙ্ক আছে, তাই না? আচ্ছা, এবার দেখো আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি যে আই call him I call him my brother. I call him my brother মানে কি আমি তাকে আমার ভাই বলে ডাকি। আচ্ছা, তাহলে আমি তাকে ভাই বলে ডাকি, বলো I call him brother, আমি তাকে ভাই বলে ডাকি। একইভাবে আমরা বলি না যে উই কল বাংলাদেশ, কি বলে ডাকি আমরা বাংলাদেশকে? সোনার বাংলা, তাই না? আমরা বাংলাদেশকে সোনার বাংলা বলি বা মাদারল্যান্ড বলি। তাহলে এই ব্রাদারটাকে আমি সাবজেক্টের সাথে কি লিঙ্ক আছে এর কোনো? আমি কাকে ভাই বলে ডাকি? কাকে? হিম। তাহলে হিমের সাথে মিল নেই ব্রাদারের। হ্যাঁ, তাহলে ব্রাদারের মিল কার সাথে? হিমের সাথে। তার মানে হিমটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এই জায়গায় হিমটা হচ্ছে অবজেক্ট আর অবজেক্টের সাথে রয়েছে এই ওয়ার্ডের লিঙ্ক। তার মানে এই ব্রাদারটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। একইভাবে উই কল বাংলাদেশ, আমরা বাংলাদেশকে বলি কি সোনার বাংলা। তাহলে সোনার বাংলাটা কে? বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে বাংলাদেশ হচ্ছে অবজেক্ট আর সোনার বাংলা হচ্ছে বাংলাদেশের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে অবজেক্ট যে বসবে সেই অবজেক্টের সাথে লিঙ্ক থাকবে যে ওয়ার্ডটার, তারই পরিচিতি হবে। হ্যাঁ, তারই। যেমন আমি যদি বলি যে আই ফাউন্ড হিম সিক, এখানে অসুস্থ কে? আমি। আচ্ছা, কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হলো কি, দেখো আমরা তাহলে এখানে দুটো বিষয় পেলাম যে প্রেডিকেট অংশে কোনো একটা ফ্রেজ বা ওয়ার্ড সেটা সাবজেক্টের সাথে সরাসরি বা অবজেক্টের সাথে সরাসরি লিঙ্কড হতে পারে। হ্যাঁ, তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজ সাবজেক্ট বা অবজেক্টের সাথে লিঙ্কড হয়ে ওই সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় বা ওকে মডিফাই করা বোঝাবে। যেমন হিম, হিমের অবস্থা কি বলতো? সে কি সুস্থ না অসুস্থ? হিমের অবস্থা কি? অসুস্থ, তাই না? তারপরে তার এটা কি বোঝাচ্ছে? অবস্থা না অবস্থান বুঝিয়েছে? অবস্থান। দেখো অবস্থার অবস্থানের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ইন দা ক্লাস মানে কি অবস্থা না অবস্থান বোঝাচ্ছে? এটা এখানে অবস্থান বোঝাচ্ছে। আর এটা হচ্ছে অবস্থা নাকি? তার অবস্থা কি? অসুস্থ। আর এটা তার অবস্থান কোথায়, মানে সে কোথায় আছে? তো দেখো ইন দা ক্লাস কে আছে? সাবজেক্ট আছে না? তাহলে সাবজেক্টের অবস্থান বোঝাচ্ছে। তো এইভাবে হতে পারে কোনো পরিচয়, ঠিক আছে, হতে পারে কোনো পরিচয় নির্দেশ করবে, হতে পারে কোনো অবস্থা নির্দেশ করবে, হতে পারে কোনো গুণাগুণ বা এই জাতীয় জিনিসকে নির্দেশ করবে, তাকে আমরা মেইনলি বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো বলছে সেন্টেন্সের যে অংশ দ্বারা সাবজেক্ট বা অবজেক্টের নতুন পরিচয় নির্দেশ করে। তার নতুন পরিচয় মানে কি? হি ইজ মাই ব্রাদার, হি ইজ আওয়ার টিচার, এরকম কোনো পরিচয়, অথবা সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে তার দোষ, গুণ, অবস্থা, অবস্থান ইত্যাদি নির্দেশ করে, তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, একটু খেয়াল করো। তাহলে হয় সাবজেক্ট বা অবজেক্টের নতুন পরিচয় নির্দেশ করবে। নতুন পরিচয় মানে হচ্ছে সে কোনো কিছু, হি ইজ আ প্লেয়ার, হি ইজ মাই ব্রাদার, বাংলাদেশ ইজ আ কান্ট্রি, ঠিক আছে, রবীন্দ্রনাথ ইজ আ পয়েট, সাকিব আল হাসান ইজ আ প্লেয়ার, হ্যাঁ, বা ক্রিকেটার, এগুলো কি তার পরিচয় না? তাহলে সাকিব আল হাসান ইজ আ ক্রিকেটার, তাহলে এই ক্রিকেটারটা কি সাকিব আল হাসানের কি একটা পরিচয় নাকি? হ্যাঁ, তাহলে বলতে পারি যে রবীন্দ্রনাথ, একটা নাম দিই মনে করো যে কামাল ইজ আ টিচার, তাহলে টিচারটা কি তার একটা পরিচয়। আবার বলতে পারি কি কামাল ইজ আ রাইটার, আবার বলতে পারি কি কামাল ইজ আ গুড কি বলবো সিঙ্গার।
তাহলে এই যে আ গুড সিঙ্গার, আর রাইটার, আর টিচার, এগুলো কার পরিচয়? সবই কামালের পরিচয়, তাই তো? এইভাবে করে একটা পরিচয় নির্দেশ করতে হবে। অথবা এখন যদি বলি আমি কামাল ইজ অনেস্ট, কামাল ইজ অনেস্ট। অথবা যদি বলি কামাল ইজ টল, অথবা বলতে পারি কামাল ইজ হেলদি, হেলদি। হ্যাঁ, তাহলে এইগুলো কি নির্দেশ করছে? এই যে টল, এগুলো কি পরিচয় নির্দেশ করছে নাকি গুণাগুণ বা অবস্থা নির্দেশ করছে? স্যার গুণাগুণ নির্দেশ হ্যাঁ, করছে। গুণাগুণ বা অবস্থা, তাই তো? হেলদি একটা অবস্থা, অনেস্ট গুণাগুণ, এরকম আর কি। তো সেই হিসাবে এখানে সবগুলোই কিন্তু সাবজেক্টেরই নির্দেশ করা হয়েছে। হ্যাঁ, অনেস্ট দিয়ে সাবজেক্টকে, টল দিয়ে সাবজেক্টকে। তো এইভাবে আমরা বলছি কি যে কমপ্লিমেন্ট হবে এমন ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো দ্বারা মেনলি সাবজেক্টের অথবা অবজেক্টের হয় পরিচয়, না হয় গুণাগুণ বা অবস্থা, এগুলোকে নির্দেশ করা হবে। যেমন এই জায়গায় দুটো উদাহরণ দেওয়া হয়েছে। যেমন বলেছে দ্য বক্স ইজ আ প্রেজেন্ট, এই বক্সটা হচ্ছে একটা প্রেজেন্ট, তাই তো? মানে বক্সটাকে প্রেজেন্টিকারে বা উপহার হিসেবে নিয়ে আসা হয়েছে, তাহলে বক্সটাই প্রেজেন্ট, এরকম। তাহলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। একইভাবে দেখো দ্যাট দ্য বক্স স্মেলস ফানি, বক্সটা দেখতে কেমন লাগতেছে? খুবই মজার লাগতেছে, তাহলে বক্সটার একটা অবস্থা নির্দেশ করছে। তো এইভাবে আরও দেখো এখানে কি, এখানে আমি আবার সাবজেক্ট অবজেক্ট দুটাই দেখিয়েছি। যেমন হি ইজ আ চেয়ারম্যান, এটা কার পরিচয়? সাবজেক্টের না? পরিচয়। হ্যাঁ, আবার বলছে উই মেড হিম চেয়ারম্যান, এই চেয়ারম্যান কার পরিচয়? হিমের, মানে অবজেক্টের পরিচয়। একইভাবে শি ইজ অ্যাংরি, এটা কার অবস্থা? সাবজেক্টের। উই মেড হার অ্যাংরি, উই মেড হার অ্যাংরি, এটা আবার কার পরিচয়? কে রেগে গেল, আমরা না অবজেক্টের? দেখো তো উই মেড হার অ্যাংরি, তাহলে রেগে গেল কে? অবজেক্ট। তো এইভাবে কখনো সাবজেক্টের, কখনো অবজেক্টের। একইভাবে শি ইজ ইন দ্য রুম, এখানে কার অবস্থান বোঝাচ্ছি আমরা? শি এর, তাই না? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা হার অ্যাংরি জায়গায় উই আর অ্যাংরি যদি দিতাম তাহলে কিরকম হতো? এটা একই জিনিস হতো, একই জিনিস হতো, একই জিনিস, গঠন কি আলাদা হতো? আমি বললাম শি ইজ অ্যাংরি, এটা তো স্ট্রাকচার, এগুলো তো বলা হয় স্ট্রাকচারে শুধু আমি ওয়ার্ড চেঞ্জ করবো, আমার ইয়া হয়ে যাবে। এটা দিলাম আমি, যদি বলি উই আর অ্যাংরি, তাহলে কি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে? হি ইজ অ্যাংরি যদি বলি চেঞ্জ হবে? তাহলে স্যার এখানে এই অ্যাংরিটা মানে কমপ্লিমেন্ট হবে না? আমরা তো সেটাতেই আছি, এখানে তো সেই কমপ্লিমেন্টের আলোচনাই তো করছি। আমরা কিসে আলোচনা করছি? এটা আমরা তো কমপ্লিমেন্টই বোঝাচ্ছি নাকি? এখানে যেগুলো আছে সবগুলোই কি কমপ্লিমেন্ট না এখানে? হ্যাঁ, এখানে বোঝানো হচ্ছে কোনটা কার কমপ্লিমেন্ট, এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট না অবজেক্টের কমপ্লিমেন্ট, সেটা বোঝাতে চাচ্ছি। কিন্তু সবই তো কমপ্লিমেন্ট এখানে। এখানে তো অবজেক্ট নিয়ে কথা বলি না আমরা, বলেছি? না স্যার। হ্যাঁ, এখানে সবগুলোই কমপ্লিমেন্ট। এখন সেটা কি সাবজেক্টকে বোঝাচ্ছে না অবজেক্টকে বোঝাচ্ছে, সেই জন্য আমি উদাহরণগুলো দিয়েছি এই জায়গায়, যে সাবজেক্টের না অবজেক্টের, সাবজেক্টের না অবজেক্টের, এটা কি পরিচয় না অবস্থা নাকি অবস্থান, এরকম কিছু, নাকি গুণাগুণ, এটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। কি বুঝতে পেরেছো? এখন এই স্ট্রাকচারটা ব্যবহার করে তো আমি হাজারো সেন্টেন্স লিখতে পারি। যে সাবজেক্ট আমি যদি এই চেয়ারম্যানের জায়গায় আমি লিখি যে হি ইজ আ চেয়ারম্যান, এখন শুধু ওয়ার্ড চেঞ্জ করবো, আমার সেন্টেন্স আলাদা হয়ে যাবে। আমি যদি বলি হি ইজ আ টিচার, বলতে পারি না? আর কি বলতে পারি? হি ইজ আ প্রিন্সিপাল। হ্যাঁ, হি ইজ আ প্রিন্সিপাল। স্ট্রাকচার কি চেঞ্জ হচ্ছে? হি ইজ আ প্লেয়ার, বলতে পারি কি হি ইজ আ হাজবেন্ড। আমি বলতে পারি কি হি ইজ আ ব্রাদার, তার কি পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে না? হি ইজ আ রাইটার। এইভাবে করে তো আমরা কত লিখতে পারবো সেন্টেন্স? শেষ হবে যদি লিখতে থাকি? কোনো শেষ হবে না, তাই না? এখন এবার যদি আমি শুধু সাবজেক্ট চেঞ্জ করি, যে হি ইজ আ চেয়ারম্যান আছে, আমি বললাম হি ইজ আ চেয়ারম্যান, এটাকে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করি তাহলে কি কত সেন্টেন্স হতে পারে এখানে? যে শি ইজ আ চেয়ারম্যান, আমি বলতে পারি কি মাই ব্রাদার ইজ আ চেয়ারম্যান, মাই ফাদার ইজ আ চেয়ারম্যান, হতে পারে না? তারপরে কি বলতে পারি? যে মাই আঙ্কেল
ইজ আ চেয়ারম্যান। কত সেন্টেন্স লিখবা? তোমার শুধু স্ট্রাকচারটা মেইন। এখানে 9টা স্ট্রাকচার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই 9টা স্ট্রাকচার জানলে পারে তুমি ওইগুলোর উপরে শুধু ওয়ার্ডিং চেঞ্জ করবা। হিয়ার জায়গায় শি, শিয়ার জায়গায় সাবজেক্ট, মানে তুমি যত ওয়ার্ড জানবা এই স্ট্রাকচারে ফেললেই ওই জাতীয় সেন্সগুলোকে প্রকাশ পেয়ে যাবে। ঠিক আছে? এখন শি ইজ অ্যাংরি, উই আর অ্যাংরি, দে আর অ্যাংরি দেওয়া যাবে না? বলো তো, দে আর অ্যাংরি। তার বলতে পারি কি, আই অ্যাম অ্যাংরি, তাই না? হি ইজ, তো দিয়ে দিয়েছি, হি ইজ অ্যাংরি তো দিলামই। এরকমভাবে দে, তারপর হচ্ছে কি উই, তাই তো, ইউ আর অ্যাংরি, তুমি দিতে পারো। এবার তুমি নামও দিতে পারো যে কামাল ইজ অ্যাংরি, তাই না? সীতা ইজ অ্যাংরি, বলতে পারি কি না? মিতা ইজ অ্যাংরি। এবার তুমি লিখতে থাকো, দেখো কত সেন্টেন্স তুমি পেয়ে যাবা। অ্যাডজেক্টিভ, সব অ্যাডজেক্টিভ ব্যবহার করে যাবো আমি। এবার অ্যাংরির জায়গায় যদি আমি এখন অন্য অ্যাডজেক্টিভ ইউজ করি, বললাম কি শি ইজ বিউটিফুল, নাকি? বলতে পারি কি শি ইজ নাইস, বলতে পারি কি শি ইজ ওয়াইজ, বলতে পারি কি শি ইজ ইন্টেলিজেন্ট, বলতে পারি শি ইজ টল, তাই না? শি ইজ স্মল। এই তো, এভাবে তুমি হাজারো সেন্টেন্স শুধু অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন চেঞ্জ করবা তোমার সেন্টেন্স। শুধু স্ট্রাকচারগুলো খেয়াল করতে হবে যে আমি কিভাবে কি করছি। এখানে সবই কি কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে, কখনো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কখনো নাউন কমপ্লিমেন্ট। সেটা আমরা আসছি, ওটা পরে বলছি। তো দেখো, তাহলে হয় সাবজেক্টের বা অবজেক্টের একটা পরিচয় নির্দেশ করবে, অথবা তার অবস্থা, অবস্থান, গুণাগুণ ইত্যাদি নির্দেশ করবে। এইটা এখন এই কথাটা একটু খেয়াল করো, এই জায়গাটা বলছে পরিচয়, নতুন পরিচয় নির্দেশ করতে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করা হয়। তার মানে পরিচয় হিসাবে আমরা যে ওয়ার্ডগুলো পেয়েছি সবগুলোই কিন্তু নাউন। দেখো, চেয়ারম্যান নাউন, আ চেয়ারম্যান নাউন, তাই না? এখানে তারপরে প্রেজেন্ট, এটা নাউন। তারপরে এখানে আমি যতগুলো সেন্টেন্স ইউজ করেছি, যে টিচার, প্রিন্সিপাল, প্লেয়ার, হাজব্যান্ড, ব্রাদার, রাইটার, এগুলো সবই কি নাউন না? তার মানে পরিচয় নির্দেশক যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করব সেগুলো হয় হবে শুধু সিঙ্গেল নাউন অথবা নাউন ফ্রেজ। এখানে কিন্তু নাউন ফ্রেজ ইউজ হয়েছে, কারণ আ চেয়ারম্যান আছে। শুধু যদি একটা ওয়ার্ড হতো তাহলে হতো যে সেখানে শুধু নাউন বলতাম। আর যদি গুণাগুণ নির্দেশ করা হয়, যখন বলছে কি অন্যদিকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অবস্থান বা সময় নির্দেশ করতে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করা হয়। তাহলে তিনটা জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে কি পাচ্ছি আমরা? নাউন বা নাউন ফ্রেজ, কমপ্লিমেন্টে কি কি পাবো? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ আমরা পাবো। ঠিক আছে? এইভাবে তাহলে নাউন বা নাউন ফ্রেজ কি নির্দেশ করতে ব্যবহার করা হয়? নতুন কোনো পরিচয়, তাই তো? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি করতে মানে ব্যবহার করা হয়? মডিফাই করতে। মডিফাই করা মানে কি? মডিফাই করা মানে দোষ, গুণ, অবস্থা, অবস্থান ইত্যাদি নির্দেশ করা। আর অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ কখন ইউজ করি? অবস্থান বা সময় নির্দেশ করতে। তাহলে তিন ধরনের, তাহলে পার্সেন্ট স্পেস অনুসারে আমরা কিন্তু তিন ধরনের কমপ্লিমেন্ট পাচ্ছি। নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমত কমপ্লিমেন্ট চিনলাম। কমপ্লিমেন্ট মানেই হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের এই তিনটা জিনিস। কি সবার কাছে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত যে কমপ্লিমেন্ট আসলে কি? স্যার, তো বাকিরা সবাই বলবা যে কমপ্লিমেন্ট আসলে কি। তোমাকে এই স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। এবার হচ্ছে দেখো, কমপ্লিমেন্টকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পার্সেন্ট স্পেসের উপর ভিত্তি করে। তাহলে পার্সেন্ট স্পেসের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট কয় প্রকার পেলাম আমরা? তিন প্রকার, তাই তো? হ্যাঁ, একটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা যদি নাউন হয় তাহলে নাউন কমপ্লিমেন্ট, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি অ্যাডভার্ব হয় তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমরা কিন্তু সেগুলো ইউজ করেছিলাম এক সময়। দেখো এই জায়গায় আচ্ছা, এই যে এখানে এই তিনটাতে, তাই না? আমরা তিনটাতে মিলে এটাই পেয়েছিলাম। তো আমি যদি এগুলোকে একটু বাদ দিয়ে দিই মনে করো, তাহলে এখানে পেলাম কি? দেখো, একটা হচ্ছে হি ইজ মাই ব্রাদার। তাহলে মাই ব্রাদার তো কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এটা কি জাতীয় কমপ্লিমেন্ট? ব্রাদার, এটা নাউন কমপ্লিমেন্ট, তাই তো? এবার সিক, এটা কি জাতীয় কমপ্লিমেন্ট? সিক কি কোনো নাউন না অ্যাডজেক্টিভ? অবস্থা বোঝাচ্ছে? স্যার অবস্থা, অ্যাডজেক্টিভ জাতীয় হবে। অ্যাডজেক্টিভ।
কমপ্লিমেন্ট, তাই না? আর ইন দা ক্লাস এটা কি কি বোঝাচ্ছে? স্থান এটা বোঝাচ্ছে অবস্থান বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। না, অবস্থা না, এটা অবস্থান, Adverbial complement. অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা কারণ এটা প্লেস বোঝাচ্ছে না। বলো তো, আমি এই জায়গায় কি কি বললাম? এই জায়গায় দেখো তো, অবস্থান বা সময়। অবস্থান মানে কি? জায়গা। আর সময় নির্দেশ করলে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো, ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কারণ এটা নাউন বা প্রোনাউনকে নির্দেশ করছে এই বিধায়, ঠিক আছে? তাহলে তাকে আমরা গঠন অনুসারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি, কিন্তু আসলে সে কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের, হ্যাঁ, বা অ্যাডজেক্টিভের কাজ করে, আর এগুলোতে অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এই তিন ধরনের কমপ্লিমেন্ট কিন্তু আমরা পাচ্ছি পার্শ্ব স্পিচের উপর ভিত্তি করে। ক্লিয়ার তো এই কথাটা? জি স্যার। এবার বলা হচ্ছে, এখন দেখো তো এই কমপ্লিমেন্টগুলো মডিফাই করছে কাকে কাকে? এই চেয়ারম্যান দিয়ে কাকে মডিফাই করছি আমরা? সাবজেক্টকে না? ওকে। আবার এই চেয়ারম্যান দিয়ে কাকে মডিফাই করছি আমরা? অবজেক্ট অবজেক্টকে। তার মানে এখানেও আবার বলছে সেন্টেন্সের ব্যবহারের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট আবার দুই প্রকার। তাহলে সেন্টেন্সে ব্যবহারের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট দুই প্রকার। একটা হচ্ছে কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে নির্দেশ করবে সেটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যে কমপ্লিমেন্ট অবজেক্টকে নির্দেশ করবে তাকে আমরা বলবো কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একদম সিম্পল, একই উদাহরণ দিয়ে আমরা দুটাই বুঝতে পারি। যদি পার্শ্ব স্পিচ অনুসারে আমি বিবেচনা করতে চাই, দেখো, যদি আমি এটা পার্শ্ব স্পিচ অনুসারে বিবেচনা করতে চাই তাহলে সে নাউন কমপ্লিমেন্ট, কিন্তু যদি আমি কাকে মডিফাই করছে তার উপর বিবেচনা করতে চাই তাহলে হি, এই মাই ব্রাদার কাকে মডিফাই করছে? সাবজেক্টকে না? তাহলে কি লিখবে যে আমি? অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে? একইভাবে সি কাকে মডিফাই করছে? হিমকে, অবজেক্ট, অবজেক্টকে। তাহলে এটা হচ্ছে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এইটা এ কাকে নির্দেশ করছে? ইন দ্য ক্লাস। অ্যাডভার্ব। ইন দ্য ক্লাস কাকে মডিফাই করছে? হে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো, এই হচ্ছে কমপ্লিমেন্টের কয়েকটা বিষয়। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে কি পেলাম? দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে পার্শ্ব স্পিচের উপর ভিত্তি করে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, আর সেন্টেন্সে ব্যবহারের উপর ভিত্তি করে আমরা কাকে মডিফাই করছে তার উপর ভিত্তি করে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। আর উদাহরণ ঘুরে ফিরে সব একই। এখন এইখানে আমরা যে পাঁচটা স্ট্রাকচার পেলাম, এই পাঁচটা স্ট্রাকচার টোটাল আমরা পাঁচটা ভাগ পেলাম, তাই না? এরকম আর কি। পার্শ্ব স্পিচের উপর তিন প্রকার, আর মডিফায়ার উপর দুই প্রকার। এদের উপর ভিত্তি করে আমরা মেনলি কয়েকটা গঠন পাবো। এখন একটা বিষয় আসি, এর সাথে আবার কিছু ভার্বের লিঙ্ক আছে। বললাম না যে মানে মেনলি এক্সটেনশনের সম্পর্ক ভার্বের সাথে, ঠিক আছে? তো ভার্ব কি জাতীয় দিব আমি তার উপর ডিপেন্ড করবে। আমাকে ভার্ব বলে দিবে যে এটা কি, কমপ্লিমেন্ট নাকি আসলে আমাদের, দেখো, মানে অন্য কিছু। যেমন আমি যদি এখন বলি, যেমন এটা আমি বললাম যে আই ড্যাশ স্টুডেন্ট, মনে করে এখানে বললাম, আর আই স্টুডেন্ট। এই দুটো জায়গায় কিন্তু ঠিকই আছে, শুধু এই মাঝখানে আমি কি ভার্ব বসাবো সেই অনুসারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি আমি বলি, আচ্ছা দিলাম, এখন বলো তো এই আই স্টুডেন্ট এটা কি কমপ্লিমেন্ট হবে না অবজেক্ট হবে? বা কমপ্লিমেন্ট হবে কি হবে না, আমি কি করে বুঝবো? এখানে কি বোঝার কোনো সুযোগ আছে? এখানে ভার্ব নেই। হ্যাঁ, ভার্ব নেই। স্যার এখানে তো ভার্বই নেই। তাহলে আমি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, তখন কি এটা? তখন ভার্ব আছে। তখন আই স্টুডেন্টকে আমি কি বলবো? স্টুডেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা নাউন কমপ্লিট হয়ে গেছে, তাই না? কিন্তু যদি আমি বলি আই টিচ আ স্টুডেন্ট, তখন কি এ কি আর কমপ্লিমেন্ট হবে? জি না স্যার। তাহলে স্টুডেন্ট আলাদা, আমি আলাদা, তাই না? দেখো, শুধু ভার্ব দিয়ে কিন্তু আমার এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে। স্টুডেন্ট ওখানেও আছে এখানেও আছে, কিন্তু ভার্বটা অ্যাম আর টিচ এই দুটা কিন্তু আমার স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে। তো এই জন্য ভার্বের একটা নাম আছে, ঠিক আছে? তো ভার্বের কিন্তু নাম আছে, নামটা আমাকে খেয়াল করতে হবে। এখন সেই জায়গায় আমরা একটু পড়বো। দেখো, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করবে এমন ভার্বগুলোকে বলা হয়ে থাকে লিঙ্কিং ভার্ব। কি বলা হয়ে থাকে? লিঙ্কিং ভার্ব। তাহলে এই যে এম কি একটা লিঙ্কিং ভার্ব, তাই তো? আমি যদি বলি হি লুক স্যাড, তাহলে স্যাডটাকে সাবজেক্ট না? তাহলে এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট? তাহলে লুককে আমি কি ভার্ব বলবো?
বলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব ট্রিপল বার হ্যাঁ লিঙ্কিং ভার্ব বলবে। এরকম ভাবে অসংখ্য ভার্ব রয়েছে যে ভার্বগুলো মেনলি লিঙ্কিং ভার্বের কাজ করে। দেখো বলছে কি যে ভার্ব সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে যুক্ত করো তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। যেমন বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে সিম, ডিম, অ্যাপেয়ার, গেট, বিকাম, লুক। হ্যাঁ এরকম আরও ভার্ব রয়েছে যারা কিসের কাজ করে, যারা মেনলি লিঙ্কিং ভার্বের কাজ করে, কারণ তাদের কাজই হচ্ছে কি এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে জুড়ে দাও। তাহলে হি গট টায়ার্ড, টায়ার্ডটা হলো কে বলো তো, হি হলো না। একইভাবে ভেরি হ্যাপি কে, হি। তাহলে বিকাম এবং গট এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং বার এবার হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব কি, ওই যে এটা গেল হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন যে ভার্ব অবজেক্টিভ কমপ্লিমেন্টকে অবজেক্টের সাথে যুক্ত করে তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না, আমরা যে উদাহরণগুলো পেলাম যেখানে এই যে আই ফাউন্ড হিম সিক, এই যে আই ফাউন্ড হিম সিক। এখন দুটা উদাহরণ যদি আমি দিই, মনে করো একটা বললাম যে আমি যদি বলি যে আই অ্যাম সিক, আই অ্যাম সিক, তাহলে এখানে অসুস্থ কে, আমি, তাই তো। আর অ্যামটাকে বলবো কি জাতীয় ভার্ব হবে, অ্যাম লিঙ্কিং বার লিঙ্কিং ভার্ব, তাই না। কিন্তু এখানে দেখো তো আই ফাউন্ড হিম সিক, তাহলে সিকটাকে আমি না হিম, হিম তাহলে ফাউন্ডকে আমি কি ভার্ব বলবো, লিঙ্কিং ভার্ব না ফ্যাক্টিটিভ ভার্ব বলবো, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন বললাম হি মেড মি অ্যাংরি, এখানে মেডটা কি ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ অ্যাংরিটাকে সাবজেক্ট না অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট। অতএব যদি কোনো কমপ্লিমেন্ট অবজেক্টের পাশে বসে অবজেক্টকে মডিফাই করে সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করব তাকে বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। দেখো আমরা একসাথে অনেকগুলো জিনিস কিন্তু শিখে গেলাম, ঠিক আছে, অনেকগুলো ব্যাপার কিন্তু শিখে গেলাম। মানে একটা স্ট্রাকচারের ভিতরে অনেক কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে কিন্তু। তাহলে এই যে মেড, এই মেডটা হলো আমাদের লিঙ্কিং ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, আর অ্যামটা হলো আমাদের লিঙ্কিং ভার্ব, তাই না। তাহলে এইখানে একটু খেয়াল করো যে লিঙ্কিং ভার্ব কি, আবার বলছে যে সকল ভার্ব অবজেক্টিভ কমপ্লিমেন্টকে অবজেক্টের সাথে যুক্ত করে তাদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। যেমন মেক, নেম, কল, অ্যাপয়েন্ট, নমিনেট, ইলেক্ট, সিলেক্ট, ফাইন্ড, সি এটসেট্রা। আরও ভার্ব রয়েছে অনেক যেগুলো ফ্যাক্টিটিভ ভার্ব হিসাবে কাজ করবে, সেটা আমরা সেন্টেন্সে মানে ব্যবহার দেখলে বুঝতে পারবো। সেন্টেন্সে ব্যবহার করার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না এটা কি ভার্ব, ঠিক আছে। যেমন হচ্ছে কি দে মেড মি ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেনটা হলো কি, দে না আমি, অবজেক্ট অবজেক্ট, তাহলে নিশ্চয়ই মেড হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। একইভাবে মাই মাদার নেমড মি মিলন, তাই তো, আমার মা আমাকে মিলন নাম দিয়েছিল, তাহলে এই মিলনটাকে আমি, তাহলে নেমটা হচ্ছে কি এখানে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ। মাই ফ্রেন্ডস কল মি ফুল, তাই তো, আমার বন্ধুরা আমাকে বোকা বলে ডাকে, তাহলে বোকাটা আমি, অতএব কর্ড হলো কি এখানে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এইভাবে দেখো আমরা কমপ্লিমেন্ট দেখলাম, কমপ্লিমেন্টের প্রকারভেদগুলো দেখলাম, তারপরে কমপ্লিমেন্টের সাথে যুক্ত যে ভার্বগুলো সেগুলোকে আমরা দেখে দিলাম। তাহলে দুই ধরনের কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট, দুই ধরনের ভার্ব গ্রহণ করে, লিঙ্কিং ভার্ব এবং ফ্যাক্টিটিভ ভার্ব। কথা কি ক্লিয়ার বলো তো? জি স্যার। এই হলো কমপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। এখন তোমরা যে কোনো সেন্টেন্স পড়তে গেলে এই জাতীয় স্ট্রাকচার পাইলেই ধরে নিবা যে এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট বা এরকম কিছু। এখনো সবগুলো স্ট্রাকচার শেষ না করে আমি কোনো করবো না, কারণ সবগুলো না করা পর্যন্ত তোমরা আলাদা করতে পারবে না যে কোনটা কিসে পড়েছে। এইখানে আমরা মোটামুটি 9টা স্ট্রাকচারের ভিতরে আমরা কিন্তু 5টা স্ট্রাকচার শুধু এখানেই পাবো কমপ্লিমেন্ট দিয়ে, ঠিক আছে। কমপ্লিমেন্ট দিয়েই আমরা স্ট্রাকচার পাবো হচ্ছে 5টার ভিতরে। এর ভিতরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে পাবো 3টা, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে পাবো হচ্ছে 2টা। খুবই সিম্পল, তেমন কিছু না। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে মানে কি, আমরা জানি কমপ্লিমেন্টকে আমরা দুইভাবে পেয়েছি, একটা সাবজেক্টিভ মানে মডিফাই করা অনুসারে, আর একটা হচ্ছে পার্সন স্পিচ অনুসারে। এই দুটার উপর ভিত্তি করে আসলে নামগুলো হয়েছে। দেখো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। দ্বিতীয় স্ট্রাকচারটা হয়েছে কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর তৃতীয়টা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এই সবগুলো কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট না? দেখো তো, শুধু এখানে নাউন কমপ্লিমেন্ট ইউজ করেছি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজ করেছি, আর এটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট ইউজ করেছি। এইটুকু হলো পার্থক্য। বাকিগুলো স্ট্রাকচার মনে রাখতে কিন্তু খুব একটা কঠিন হওয়ার কথা না। তাহলে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব নাউন কমপ্লিমেন্ট,
সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর সাবজেক্ট বি ভার্ব। এখানে কিন্তু শুধু বি ভার্ব বলা হয়েছে, এখানে যে অ্যামিজ আর ওয়াজ ওয়ার ছাড়া অন্য কিছু ইউজ হবে না। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট যেটা আমরা ইউজ করব এই স্ট্রাকচারে একমাত্র বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব ইউজ হবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল করো। তাহলে এই তিনটা স্ট্রাকচার একটু মাথায় নাও দেখি সবাই। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হইলে আমাদেরকে মাঝখানে বি ভার্ব শুধু ইউজ বি করতে ভার্ব হবে। ইউজ করতে, অন্য কোনো ভার্ব ইউজ করা যাবে না, এখানে আসবে বি ভার্ব শুধু। আর লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বও লিঙ্কিং ভার্ব হতে পারে, ঠিক আছে? এই জন্য এখানে কিন্তু শুধু বি ভার্ব বলা হয়েছে, মানে শুধু বি ভার্বই থাকবে এখানে, অন্য কোনো ভার্ব আসবে না। আচ্ছা, এই তিনটা বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে লিঙ্কিং ভার্ব দিয়ে দুইটা। স্যার লিঙ্কিং ভার্ব তো বি ভার্বের মধ্যেই তো। আমি তো বলছি বি ভার্ব লিঙ্কিং ভার্বেরও কাজ করতে পারে, আবার বি ভার্ব নিজেই কাজ করবে। ওই জন্য একবার লিঙ্কিং ভার্ব হিসেবে আলাদা, বি ভার্ব হিসেবে সে আলাদা, ঠিক আছে? ওই জন্য লিঙ্কিং ভার্বের মধ্যেও বি ভার্ব আছে। যেমন শামিম ইজ গুড, এই ইজটা কি এখানে? বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তো কারণ সে কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে সাবজেক্টের সাথে যুক্ত করেছে। আর এখানে কি অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে না অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টকে যুক্ত করেছে? ভার্বিয়াল কমপ্লিমেন্ট। কারণটা কি? এই শামিম কি ক্লাস না শামিম ক্লাসে, কোনটা? শামিম ক্লাসে। হ্যাঁ, আমি কি বলবো যে শামিম ক্লাস? না স্যার। হ্যাঁ, তাহলে সরাসরি লিঙ্ক করছে না, সে সরাসরি কি লিঙ্ক করতেছে যে ক্লাস আর শামিম একই জন? জি কথা কি বোঝা গেল? না, স্যার। হ্যাঁ, এখানে সরাসরি লিঙ্ক করেনি। লিঙ্ক করা মানে লিঙ্কিং ভার্ব মানে কি? লিঙ্ক করে দেওয়া, যে ওই আর এই একই জন। কিন্তু ক্লাস আর শামিম কি একজন? যেমন বার্ড আর স্কাই কি একজন, নাকি একটা স্থান বোঝাচ্ছে ওটা? স্থান বলছে। হ্যাঁ, অতএব অন্য কোনো লিঙ্কিং ভার্ব এখানে ইউজ করা যাবে না, শুধু বি ভার্ব ইউজ করতে হবে। অতএব এই সেন্টেন্সে আমরা যে বিগুলো ইউজ করবো সেগুলোকে আমরা কখনো লিঙ্কিং ভার্ব বলতে পারবো না, সরাসরি বি ভার্ব বলতে হবে। কিন্তু এই বি ভার্ব আবার লিঙ্কিং ভার্ব হিসাবে ইউজ হলে সেই বি ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো, ঠিক আছে? বি ভার্বের 3 রকমের ব্যবহার আছে ইংরেজিতে, এটা একটু খেয়াল রেখো। এখানে আমরা পেলাম দুই ভাবে, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসাবে, একটা নিজস্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে বি ভার্ব হিসাবে সে, কিন্তু আর একটা হবে অক্সিলারি ভার্ব হিসাবে। অতএব এক এক জায়গায় একই রকম, সেই জিনিসটা ক্লিয়ার হতে হবে। কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব মানে এইটুকু মনে রাখলেই তো নাউন আর অ্যাডজেক্টিভ, তাহলে দুটো স্ট্রাকচার হয়ে যাচ্ছে। আর সাথে এটা এবার হচ্ছে অবজেক্টের উপর ভিত্তি করে আমরা আবার পাচ্ছি আরও দুটো স্ট্রাকচার। এখানেও তেমন কিছু না, সাবজেক্ট ফ্যাক্টিটিভ ভার্ব অবজেক্ট, তারপরে হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, ফ্যাক্ট সাবজেক্ট ফ্যাক্টিটিভ ভার্ব অবজেক্ট, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে নাউন কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এই দুটোর উপর ভিত্তি করে মেনলি দুটো স্ট্রাকচার আলাদা হয়ে গেছে। তাছাড়া স্ট্রাকচার ঘুরে ফিরে একই, যে আমি নাউন কমপ্লিমেন্ট ইউজ করছি নাকি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজ করছি তার উপর ভিত্তি করে আমাকে এই স্ট্রাকচারগুলোকে দেখতে হবে। কি 5টা স্ট্রাকচার মুখস্থ হয়েছে সবার? জি স্যার। দেখি জি, আমি স্যার। একটু সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। এখন যেন পালিয়ে যেও না, হুট করে লিভ নিও না, যেন ফাঁকি দিয়ে ফেলবা তাহলে নিজেকে, আমাকে না। কারণ আমি শিখছি না তোমাদের শেখাচ্ছে এই জায়গায়, বলো তো? আমি শিখছি না তোমাকে শেখানো হচ্ছে? আমাকে শেখানো হচ্ছে। এখন যদি বলে স্যার যদি আমাকে ধরে, এখন যদি ভয়ে লিভ নাও, তাহলে আমার ক্ষতি। স্যার আমার একটা জায়গায় অনেক প্যাচ খাচ্ছি, মাথা ঘোরাচ্ছে আমার। কোথায় মাথা ঘুরাচ্ছে? স্যার আপনি প্রথমে বলছেন যে একটা সেন্টেন্সের দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। হ্যাঁ, তারপরে বললেন যে প্রিডিকেটে আবার দুই ভার্ব প্লাস এক্সটেনশন, হ্যাঁ, আবার এক্সটেনশনে হচ্ছে যে এই কমপ্লিমেন্ট অবজেক্ট অ্যাডভার্ব। হুম, তো এতক্ষণ শুধু আমরা কমপ্লিমেন্ট আলোচনা করছি না স্যার, হ্যাঁ, 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 অবজেক্ট আর অ্যাডভার্ব এটা আবার এটারও আলোচনা আছে। হ্যাঁ আছে, এই যে আছে, এখনো এগুলো তো আছে, এই যে অবজেক্টে আলোচনা আছে, তারপরে অ্যাডভার্বে আলোচনা আছে। আমি তো আর শুধু স্যার এখন- কমপ্লিমেন্ট বুঝবো এই যেটা সাবজেক্টের সাথে লিংক থাকতে হবে। হ্যাঁ, সাবজেক্ট বা অবজেক্টের সাথে লিঙ্ক থাকতে হবে। তাহলে অবজেক্টটা আবার আমরা তো অবজেক্টটা তো এখনো অবজেক্ট বোঝাইনি, অবজেক্ট বুঝতে গেলে তো হবে না, অবজেক্ট এখন আমি বোঝাইনি, বুঝাইছি? স্যার এখন বললেন যে কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্টের সাথে লিংক থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেই অবজেক্টটা তো আমরা আজকে বোঝাইনি, আমরা আগামী দিন বুঝবো, তাহলে তো তুমি বুঝবা যে অবজেক্টটা কি জিনিস। তখন আমি তো শুধু এখন কমপ্লিমেন্ট বোঝালাম তোমাকে। এই যে অবজেক্ট শব্দটা ইউজ করেছি, অবজেক্ট শব্দ কি আমি কথা বলেছি, এখনো আলোচনা করেছি? এই জায়গাটাতে একটু বুঝতেছিলাম না। না বুঝতে পারার কি আছে? এখানে তোমাকে আমি যা বোঝাচ্ছি তুমি তাই বোঝো, যা বোঝাইনি তা বোঝার দরকার আছে এখন? বলো, আমি তোমাকে মনে করলাম, বললাম যে এইটা মনে করবা 1, তোমার কি বোঝার দরকার যে স্যার এটা 2 না কেন? না স্যার, তাহলে তোমাকে স্যার, যা বোঝান তুমি তাই বোঝো, বাকিটা শেষ করার পরে বুঝবা যে তুমি বুঝেছো কিনা। আগে আমি তো বললামই যে এখানে 9টা স্ট্রাকচার আছে,
আমি শুধু 5টা স্ট্রাকচার আলোচনা করেছি। তুমি কি 5টা স্ট্রাকচার দিয়ে সব বলতে পারবে এখন? তোমার তো একটু ঘাটতি আছে, এখনো তো আমি কি বুঝিয়েছি যে তুমি সব সেন্টেন্স এখন পেরে যাবা? বলো। আমি তোমাকে যদি এক বলি তো একের বেশি বোঝালাম, তুমি এক বুঝেছো কিনা আমাকে তাই বলো। আমি তোমাকে কমপ্লিমেন্ট বুঝিয়েছি, তুমি কমপ্লিমেন্ট বুঝেছো কিনা তাই বলো। অবজেক্ট বোঝার দরকার নেই এই জায়গায়। তুমি কমপ্লিমেন্ট বুঝেছো? হ্যাঁ স্যার বুঝছি, মনে হয় আরেকবার একটু রিভিশন করলে ভালো। রিভিশন নিয়ে না, তুমি কমপ্লিমেন্ট কি জিনিস সেটা বুঝেছো কিনা সেটা বলো আমাকে। কোথায় ব্যবহার হবে সেটা পরের ব্যাপার। আমি তোমাকে বোঝালাম যে কমপ্লিমেন্ট কি জিনিস এবং কত প্রকার, এইটুকু বুঝেছো কিনা তাই বলো। হ্যাঁ স্যার কত প্রকারটা বুঝছি। তাহলে তোমার সমস্যাটা কোন জায়গায়? এখন যা বোঝালাম এই পর্যন্ত তা বুঝেছো কিনা তা তুমি সেন্টেন্সে ধরতে পারবা কি পারবা না পরের বিষয়। আমি তোমাকে প্রকারভেদ বুঝিয়েছি আর কমপ্লিমেন্ট বুঝিয়েছি, নাউন কমপ্লিমেন্ট কি, অ্যাডজেক্টিভ এই যে শব্দগুলো ইউজ করলাম, তুমি এর ভিতরে যদি প্যাচ থাকে সেটা বলো। স্যার এখন আমি বুঝি নাই, তোমার অবজেক্ট বোঝায়নি, অবজেক্ট নিয়ে কথা বলো না, কমপ্লিমেন্ট দিয়ে বুঝেছো কিনা সেটা বলো। আমাকে একটু জিজ্ঞেস করেন তাহলে আমি বুঝতে পারবো, আমার জন্য ইজি হবে এটা। আমি তো এতক্ষণ ধরে এতগুলো উদাহরণ দিলাম, এতগুলো উদাহরণ দিয়েছি, উদাহরণ তো কম দেই নাই। উদাহরণ কি কম দিয়েছি আমি? বলো। স্যার মানে একটু প্যাস খাই যাচ্ছি যে অনেক কিছু বুঝছি, কিছু বলছো তো। প্যাঁচ খাওয়ার তো কিছু নাই ভাই, একদম সিম্পলি তুমি এইটুকুই বলো আমাকে, এটুকুর মধ্যে কি কি আছে বলো। আমি তো তোমাকে এখানেও ধরিয়ে দিলাম, এখানে প্যাঁচ খাওয়ার তো আমি কিছু দেখতেছি না। হ্যাঁ, তুমি যে প্যাঁচ খাইয়ে যাচ্ছ, এই প্যাঁচটা খাচ্ছ কোথায় আমাকে এটা বলো। বলো এই জায়গায় অ্যাংরিটা কি? এখানে অ্যাংরিটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এটা কি কমপ্লিমেন্ট? পার্শ্ব স্পিচের উপর ভিত্তি করে। হ্যাঁ এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। পার্শ্ব স্পিচ অনুসারে সাবজেক্টিভ। ইউজাইন আমি তো পার্শ্ব স্পিচ বুঝো তুমি? পার্শ্ব স্পিচ বুঝো? স্যার স্যার জি এই পার্শ্ব স্পিচ অনুসারে আমি কি বললাম দেখো, প্যাঁচ তো তুমি খাবাই, কারণ তুমি তো আমি যা বোঝাচ্ছি তার থেকে অন্য কিছু বুঝতে যাচ্ছ। যে আমি যা বোঝাচ্ছি সেখানে তুমি না থেকে তুমি এখন যা বোঝোনি সেটা নিয়ে টেনশন করতেছো। পার্শ্ব স্পিচ বলতে আমি তো বললাম যে তিন ধরনের, এখানে তুমি কেন এখন সাবজেক্টিভ বলতে গেলে এই জায়গায়? স্যার সরি স্যার, নাউন কমপ্লিমেন্ট। আবার নাউন হলে অ্যাংরি কি নাউন? না সিম্পলি বুঝবা তুমি। এখন ওই যে বললাম যে কিছু কিছু স্টুডেন্ট থাকো তোমরা যারা কি বোঝাচ্ছি না সেটা নিয়ে টেনশন করো, যা বোঝাচ্ছি সেটা নিয়ে না, যে স্যার কোনটা বোঝাচ্ছে না সেটা নিয়ে তার টেনশন। আমি বললাম কি, আমি তোমাকে এক বুঝিয়েছি, দুই চিন্তা করার কারণই নেই এখানে, যে স্যার কবে দুই শেখাবে। স্যার তো এখন এক শেখাচ্ছে, এখন টেনশন হচ্ছে আমার দুই নিয়ে। হ্যাঁ, এবার যখন দুই শেখাবো তখন বলবো স্যার আমি তো এক তো বুঝিই নাই। আমার টেনশন আমার উপরে দাও, তোমাকে যেটা বলবো তার বাইরে এক চুলো চিন্তা করবে না, তাহলে প্যাঁচ লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, বলে আমি তো অনেক স্টুডেন্ট থাকে যে স্যার কি শেখাচ্ছে না সেটা নিয়ে টেনশন। তাহলে অ্যাংরি কি কোনো নাউন? না স্যার অ্যাডজেক্টিভ এটা। তাহলে পার্শ্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন যদি বলি যে মডিফায়ার অনুসারে কি কমপ্লিমেন্ট, এটা কাকে মডিফাই করছে? সাবজেক্টকে। তাহলে এটাকে কি কমপ্লিমেন্ট বলবো আমি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে সিম্পল হিসাব, তাহলে এটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাই কমপ্লিমেন্ট, এটাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন এই ভার্বটাকে আমি কি ভার্ব বলবো? এটা লিংকিং ভার্ব। তাহলে তুমি কি বোঝোনি বলো? এতক্ষণ কি এগুলো জানতা? এই যে আজকের ক্লাসের আগে কি তুমি এগুলো জানতা কখনো? না স্যার। তাহলে তুমি এত কিছু জেনে গেছো, তুমি এখন টেনশনে আছো যে স্যার আমি এখন কি বুঝি নাই। স্যার মানে জানছি তো সেজন্য এখন একটু মাথা ঘোরাচ্ছে। যে মাথা ঘোরার তো কিছু না, তোমাকে তো অনেক উদাহরণ। তুমি এখন মাথা ঘোরানোর ভিতর, তোমার মাথাটা ঘুরছেটা কোন জায়গায় সেটা আমাকে বলো, যে স্যার আমার মাথা ঘুরতেছে এই জায়গায়। না স্যার এখন ঠিক আছে। এই যে এক ক্লাসে যতগুলো জিনিস বোঝালাম আমি, তাই না, অতগুলো জিনিস বোঝালাম, একটার সাথে একটা লিঙ্ক করে দিলাম না আমি? বলো লিঙ্ক কি হয়নি? সব কেলোমেলো এই জায়গাতে? না স্যার সবকিছু ঠিক আছে। হ্যাঁ, একদম স্ট্রাকচার পর্যন্ত আমি লিঙ্ক করে দিয়েছি, ভার্ব পর্যন্ত দিয়েছি, তাই না, ফ্যাক্টিভ ভার্ব, অবজেক্টিভ ভার্ব। অতএব আমার কথা হলো যখন যা বোঝাবো সেদিকে চিন্তা করবা। কি বোঝাচ্ছি না, যে স্যার তো এখন অবজেক্ট নিয়ে কথা বলেনি, তাহলে এটা দিক কী হবে? হায় রে, টেনশনে পড়ে গেছো। এগুলো না, জাস্ট আমি বললাম আমি তোমাকে যদি 5 শেখাই তো 5-এর বাইরে আর কোনো চিন্তা হবে না। 5 তুমি বুঝেছো কিনা মিটে গেল কাহিনী। হ্যাঁ স্যার 5 বুঝেছি, ভেরি গুড। যেন পরের দিন 5 জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারো এটা 5। ঠিক আছে? যখন 6 শেখাবো তখন 6-এর ব্যাপারে কথা হবে। হ্যাঁ, এই জন্য একটু চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখন আমি বললাম যে তোমাদের 5টা সেন্টেন্স স্ট্রাকচার শেখালাম, এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে।
এই 5টা সেন্টেন্স স্ট্রাকচার তোমরা এখন খাতায় লিখবা সবাই, দেখে দেখে হোক আর না দেখে হোক, এখান থেকেই, ঠিক আছে তো? এবং একটা করে উদাহরণ এখান থেকেই দেখে তোমরা লিখে সবাই আমাকে জমা দিবা আগামী ক্লাসের আগেই। খুবই ছোট কাজ দিয়েছি কিন্তু। এবং এই শিটটা আবারও রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পর এইখানে দেখো আমি কিছু সেন্টেন্স দিয়েছি, দেখতে পেয়েছো সবাই? স্যার বাংলা সেন্টেন্স দিয়েছি, আমি এগুলোকে কেটে দিলাম। আমি বাংলা সেন্টেন্সগুলো, ইংলিশ সেন্টেন্সগুলো এখান থেকে কেটে দিলাম। মানে তোমরা এখন এইগুলোর সেন্টেন্স তৈরি করবা, যে কতটুকু বুঝেছো সেটা জানার জন্য। আগামী ক্লাসে যেগুলো ভুল হবে সেগুলো আমরা আলোচনা করে দিব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা হলো তোমরা এই যে 5টা স্ট্রাকচার, কিন্তু দেখো 9টার মধ্যে কিন্তু আমাদের 5টা স্ট্রাকচার হয়ে গেছে। আমি আরেকবার একটু লিখে দিই, এই জায়গাতে আমি লিখবো, তোমরা বলবা এবং পরবর্তীতে নিজেরা আবার খাতায় লিখে আমাকে জমা দিবা। প্রথমে হচ্ছে কি বলতো, এক একটা স্ট্রাকচার বলবা 5টার মধ্যে। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তাই তো? দেখো এই স্ট্রাকচারটার মধ্যে আরেকটা স্ট্রাকচার অটোমেটিক তৈরি হয়ে যাবে, শুধু আমি যদি নাউনের জায়গায় কি দিই? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখা খুব কঠিন, বলো? খুব ইজি। আবার এটাকে যদি আমি জাস্ট কি চেঞ্জ করে দিব, এই জায়গায় বিভার্ব হবে, আর এখানে হয়ে যাবে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এটা গেল, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে 3টা শেষ। এবার যদি আমরা এখন চলে যাবো কোথায়? অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে, তাই না? তাহলে এখানে আমাদের কি ভার্ব হয়ে যাবে তখন? ফ্যাকেটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব, তাই না? এখন ফ্যাক্টিটিভ ভার্ব যখন হবে তখন এখানে একটা কি থাকবে? অবজেক্ট থাকবে না? অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকবে, তারপরে আমাদের এখন নাউন কমপ্লিমেন্ট না নাউন কমপ্লিমেন্ট। আর এখানে কি দিব? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ। এই যে দেখো সিম্পল হিসাব, অথচ এতগুলো হ্যাঁ শব্দ, স্যার, simple। এতগুলো বিষয়কে আমাকে বোঝাতে হয়েছে। আজকে এই বোঝানোর পরেই তো এটা সিম্পল হলো নাকি? প্রথমে হঠাৎ করে বললে তুমি জি, বুঝতা স্যার। এই জিনিসগুলো? বুঝতে না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এখানে মুখস্থ করারও কিছু নাই। মুখস্থ করতে হবে এগুলো এখন বলো তো? অ্যাডজেক্টিভ না কমপ্লিমেন্ট স্যার, এমনি হয়েছে। কাকে বলে, নাউন কমপ্লিমেন্ট কাকে বলে, নাউন কমপ্লিমেন্ট দিয়ে তোমরা এখন মুখস্থ করছো স্যার। পার্সিটিউশন অনুসারে না কমপ্লিমেন্ট 3 প্রকার, পার্সিটিউশনের কমপ্লিমেন্ট 3 প্রকার, 3 প্রকার নাউন কমপ্লিমেন্ট, এরকম করে মুখস্থ করতে হবে। না স্যার, একটু বুঝলেই জিনিসগুলো কিন্তু হয়ে গেল। ঠিক অবজেক্ট অ্যাডভার্ব আগামী ক্লাসে আমরা বাকি 4টা স্ট্রাকচার শেষ করে ফেলবো, তাহলে 9টা স্ট্রাকচার হয়ে যাবে। এখন এটুকু তুমি কতটুকু বুঝেছো এইটুকু হলো আগামী ক্লাসে আমি ধরতে পারবো। যে সেন্টেন্সগুলো দিয়েছি সেগুলো ইংরেজি করে আমাকে শেয়ার করবা, ঠিক আছে? এইগুলোও সবাই লিখে শেয়ার করবে একটা উদাহরণ সহ। আর এখানে যে বাংলা সেন্টেন্সগুলো এগুলোর ইংরেজি করে আমাকে আগামীকালকে শেয়ার করবা, আগামী কালকের মধ্যে, মানে আগামী ক্লাসের আগে, ঠিক আছে? স্যার। ওকে, ভেরি গুড। স্যার এই পিডিএফটা কি আমরা পেয়ে যাব? হ্যাঁ, আমি এখনই শেয়ার করে দিব, ক্লাস সহ পিডিএফ ফাইল শেয়ার করে দিব। এই আচ্ছা, মাস কি আমাদেরকে শুধু রিডিং স্কিল পড়ানো হবে? এ মাসটা বলতে হ্যাঁ, এ মাসটা আমরা পুরো রিডিং স্কিল শেষ করে ফেলবো, ঠিক আছে? রিডিং স্কিলসের সাথে যা কিছু আছে সব কিছু শেষ করে দেবো, কারণ আমাদের সময় আমরা 4 থেকে 5 মাস পাবো। তার মানে কি তোমাদের মেইন সাবজেক্ট কয়টা? 4টা না? এই 4টা সাবজেক্ট আমরা শেষ করবো একটা করে, কারণ সেই অল্প অল্প করে পড়ে আর সুযোগটা নেই, বুঝতে পারছো? একটা না আমরা শেষ করবো, যেন একটা না একটা সাবজেক্ট সম্পর্কে পুরো ধারণা তোমরা কমপ্লিটলি পেয়ে যাও, ঠিক আছে? এখন মেইন বইয়ের সাথে কি আমরা গাইড টাইড কিনবো স্যার? কোনো গাইড কেনার কোনো প্রয়োজন এখন নেই, তবে তোমার যদি মনে হয় যে কিনতে পারো, তোমাদের প্রয়োজনে তোমরা কিনতে পারো, তাতে কোনো সমস্যা, কিন্তু আমি গাইড ফলো করি না খুব একটা। হ্যাঁ, আমি যেহেতু কোশ্চেন আনসার দিয়ে দিব বা ইয়া করবো, এখন বাড়তি যদি আরো কিছু পড়ার জন্য তোমরা গাইড কিনতে পারো, সেটা সমস্যা না, কিনলে ক্ষতি নাই, কিনে পড়লে লাভ। স্যার আপনি যে বইটা কালকে এখান থেকে মডেল দিলেন ওই বইটা আছে, খালি ওই বইটা আমার কাছে আছে। হ্যাঁ, তাহলে হয়ে গেল, সমস্যা নেই, আর অন্য কোনো বই নেওয়ার দরকার নেই। রিডিং স্কিলসের জন্য আর কোনো বই দরকার নেই, এটাই যথেষ্ট, ঠিক আছে? জি স্যার। স্যার এটা তো ওই যে আপনি যে বুক লিস্ট দিছিলেন ওইখানে আছে উপরেরটা, তাই না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আর যে কাজগুলো দিলাম করতে থাকো। হ্যাঁ, প্যাসেজগুলো পড়বা আর এদিকের এই কাজগুলো করবা। ওকে, আসসালামু আলাইকুম। স্যার।